আচ্ছা, এইখানে ইন্টারফেসটা যেটা দেখতে পাচ্ছি সবার মোটামুটি এরকমই। এটা ভার্সন ভেদে কিন্তু চেঞ্জ হয়, হ্যাঁ। মানে ইন্টারফেসটা দেখতে মানে হোম পেজটা দেখতে এক একজনের মানে এক একটা ভার্সন এক এক রকম হতে পারে। এইখানে একটা জিনিস দেখেন, কিছু ডিফল্ট কিছু আর্টবোর্ড এখানে সাজেস্ট করতেছে। আমরা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে একটা আর্টবোর্ড নিয়ে বা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে আমরা কিন্তু কাজ করতে পারবো, হ্যাঁ। তো এটা ছাড়াও আমরা আরো অনেকভাবেই ওপেন করতে পারবো। আচ্ছা, এইখানে এছাড়াও কিন্তু আরো অনেকগুলা দেখেন। আহ, একেবারে প্রথমে যেটা আছে সেটা তো মেনু বার, এটা আমরা সবাই জানি। ওখান থেকে অনেকগুলো অপশন টপশন অনেক কিছু থাকে, তাই না? আর এইখানে আমরা নতুন একটা ডকুমেন্ট যখন ক্রিয়েট করব সেটা এই নিউ ফাইল থেকে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, অথবা ফাইল থেকে নিউ এখান থেকে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, অথবা কন্ট্রোল এন চাপলেও নতুন ডকুমেন্ট আসবে। মানে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার যে উইন্ডোজ উইন্ডোটা সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এটা একটা, আর এখান থেকেও ক্রিয়েট করতে পারি। আর নিচে দেখেন এখানে কিছু, এখানে লেখা আছে রিসেন্ট, তার মানে আমরা রিসেন্ট যে কাজগুলো করছি সেইগুলোর হিস্ট্রি কিন্তু এখানে শো করে। বা এখানে তিনটা শো করতেছে। এখানে এইটা যে শো করতেছে আমরা চাইলে কিন্তু এটাকে হাইড করতে পারবো, যাতে একটা শো না করে। আবার আমরা এখানে কয়টা শো করবে সেটাও আমরা এখান থেকে সেটিং করে দিতে পারবো। অনেক সময় আমাদের এটা ফেস করতে হয়, ধরেন অ্যাসেসমেন্টের দিন আমি মানে বলতেছি কেন, কারণ এরকম হয় মাঝে মধ্যে ফেস করতে হয় যে অ্যাসেসররা এসে বলে যে আপনারা হিস্ট্রিটা ক্লিয়ার করে ফেলেন বা এটা যেন না থাকে সামনে, এরকম কোনো কিছু। কারণ আমরা প্র্যাকটিস করতে করতে এমন প্র্যাকটিস করি, ধরেন যে অ্যাসেসমেন্টে যা আসছে ওই প্র্যাকটিস করছি, হয় না এরকম? আমরা তো জানি কোনগুলো আসে, ওগুলা প্র্যাকটিস করতে করতে দেখি যে ওগুলো ওখানে সামনে আসে। তখন অ্যাসেসর যদি এসে দেখে যে এখানে অলরেডি সে প্র্যাকটিস করে রাখছে, বিষয়টা কেমন না? সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এটাকে হাইড করে রাখতে পারি। তাহলে আমাদের অবশ্যই এটা জানা উচিত কিভাবে হাইড করতে হবে, তাই না? এই জন্য বললাম, এটা হাইড করার জন্য জাস্ট এখান থেকে আম, এই ক্লিপবোর্ড হ্যান্ডেলিং, আচ্ছা দেখি, এটা তো না। ফাইল হ্যান্ডলিং, এই যে ফাইল হ্যান্ডলিং, সবাই একটু দেখে রাখেন, হ্যাঁ। ফাইল হ্যান্ডলিং, এইখান থেকে এই যে 20 দেওয়া আছে না, এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম 30টা পর্যন্ত শো করবে। আমরা যদি এখানে 0 করে দেই, দিয়ে ওকে দেই, চলে যাবে। বুঝছি, হ্যাঁ। এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে ফাইল হ্যান্ডলিং, ঠিক আছে। ফাইল হ্যান্ডলিং, এখান থেকে আমরা চাইলে এটাকে হাইড করে রাখতে পারি। এটা এটা আমাদের জানা দরকার, কারণ হচ্ছে ওই দিন ওরকম ফেস করতে হতে পারে, হ্যাঁ। সেক্ষেত্রে যদি আমরা এটা করতে পারি, এটা খুব ভালো জিনিস, তাই না? তাই হিস্ট্রিটা শো করলে আবার ঝামেলা বেশি। এসএসও জেনে যাবে যে তো আগে থেকে রেডি করে রাখছে ফেল, তাই না? ক্রিয়েট করা আছে। আমরা যদি ওইখানে ক্রিয়েট করি, সাথে সাথে কিন্তু এটা মানে আমরা ওখানে ক্লিক করা মাত্রই কিন্তু ওপেন হয়ে যাবে। যা বিষয়টা কেমন না, এই জন্য বললাম। হ্যাঁ, এই তো এডিট, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে ফাইল হ্যান্ডলিং, এটাতে ক্লিক করলে এই যে দেখেন এখানে শো করতেছে নাম্বার অফ রিসেন্ট ফাইল টু ডিসপ্লে 0 থেকে 30 পর্যন্ত, 30 পর্যন্ত। এই 30 পর্যন্ত মানে তার মানে 30টা পর্যন্ত শো করবে হিস্ট্রি সর্বোচ্চ। আমরা চাইলে এখানে সংখ্যা লিখে দিলে, যে কটা সংখ্যা লিখে দিব সে কটা শো করবে, 0 করে দিলে একটাও শো করবে না। ক্লিয়ার? আচ্ছা, এইটা একটা বিষয়। এখন আমরা ধরেন কন্ট্রোল এন চাপি, আর হচ্ছে ধরেন কন্ট্রোল এন চাপলাম, এই দেখেন উইন্ডোটা চলে আসলো না, ডকুমেন্ট ক্রিয়েশনের উইন্ডোটা চলে আসলো। এই যে উইন্ডোটা আসলো, এইখানে আমরা একেবারে প্রথমে যদি দেখি, এখানে কিন্তু ডিফল্ট দেখেন, এখানে কিছু আর্টবোর্ড কিন্তু ডিফল্ট দেওয়া আছে, মানে ডকুমেন্ট সাইজ কিছু ডিফল্ট দেওয়া আছে। বিভিন্ন সাইজে দেওয়া থাকে, এটা লেটার সাইজ, এটা হচ্ছে কাস্টম, অথবা আমি কখনো ক্রিয়েট করছি কিংবা কেউ কখনো ক্রিয়েট করছে, সেটা এখানে হিস্ট্রি হিসেবে আছে। হুম, এখানে থাকে এরকম, হ্যাঁ।
A4 সাইজ আছে। এইটা ছাড়াও এটা কিন্তু রিসেন্ট, অর্থাৎ আমরা রিসেন্টলি যেগুলো ইউজ করছি, যে সাইজের আর্টবোর্ডগুলো ইউজ করছি সেগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, তাহলে এইগুলা আমার দেখার দরকার নাই। যদি দেখি যে আমার আসলে এইখানে যেটা আমার দরকার এরকম যদি এখানে ডিফল্ট থাকে বা আমার হিস্ট্রি যদি থাকে, সেক্ষেত্রে ক্লিক করলেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে ওই সাইজটা। ঠিক আছে, এটা একটা বিষয়। আর এইখানে এই রিসেন্ট ছাড়াও সেভ অপশন আছে। এই সেভে আমরা যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব নতুন, তখন আমরা কিন্তু চাইলে ওইটা সেভ করে রাখতে পারবো। ওই সাইজটা সেভ করে রাখলে এখানে সেভ অপশনে এসে জমা হয়ে থাকবে। ঠিক আছে, আর এইখানে কিছু আরও ডিফল্ট আছে যেগুলা মোবাইল রিলেটেড, মানে মোবাইল ইন্টারফেস রিলেটেড। হুম, ওই সাইজ রিলেটেড। যেমন আইফোনে, যে আইফোনের, তারপরে আইপ্যাড প্রো, হ্যাঁ আইপ্যাড রেটিনা, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, তারপরে ওয়েবের জন্য আছে কিছু সাইজ। তারপরে প্রিন্টের জন্য ওই যে লেটার A4, হ্যাঁ, লিগাল, ট্রাইফোল্ড, এটা কি ট্যাবলেট, ট্যাবলেট, আচ্ছা। এই ধরনের অনেক কিছু কিন্তু আছে। ঠিক আছে, তো এত কিছুর প্রয়োজন যদি পরে দেন এখান থেকে ইউজ করবো, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে তার ইউজ করার প্রয়োজনে পড়লো না, তাই না? আমরা হচ্ছে একেবারে কাস্টম একটা রেডি করব। তাহলে কাস্টম একটা যদি রেডি করি, কাস্টম রেডি করার জন্য আমাদের এই পাশে যদি আমরা দেখি, ডান পাশে যদি তাকাই, তাহলে কিন্তু মোটামুটি এখানে সবগুলো সেটিংস আমরা এখানে পাবো। ধরেন একবারে প্রথমে যেটা আছে সেটা তো ফাইলের নাম। আমরা একটা নাম দিব অবশ্যই, যখন কাজ করব, কাজ করতে গেলে অবশ্যই একটা নাম দিতে হবে, তাই না? ধরেন আমি বিজনেস কার্ড বানাবো। আচ্ছা, বিজনেস কার্ড। এইখানে এবার হচ্ছে এইখানে দেখেন, আমি যে সাইজটা ইউজ করব সেই সাইজের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা কোন ফরম্যাটে থাকবে। হ্যাঁ, এখানে অনেকগুলো ফরম্যাট আছে সাইজের। ধরেন এখানে পিক্সেল আছে, পয়েন্ট আছে, পিকাজ আছে, ইঞ্চি আছে, ফিট আছে, এরকম অনেকগুলো আছে, তাই না? এগুলো কিন্তু ছোট থেকে একবারে পিক্সেল থেকে শুরু করে মিটার পর্যন্ত, তাহলে মিটারের সাইজ অনেক বড় না? তাহলে আমরা ওই যে অনেক সময় বড় বড় ধরেন বিলবোর্ড বানাই না, ব্যানার, তখন কিন্তু আমরা যদি খুব বেশি বড় হয়ে যায় তখন আমরা একবারে মিটার পর্যন্ত চলে যাবো, তাই না? এত মিটার, এত মিটার। আবার যদি আর একটু ছোট হয় তখন হয়তো বা ফিট, হ্যাঁ, এত ফিট বাই এত ফিট, এরকম হয় না? এই সাইজগুলো আমরা এখান থেকে চুজ করতে পারি। এখন একটা ব্যানার বানাবো, সেটা হচ্ছে ধরেন 10 ফিট বাই 20 ফিট একটা ব্যানার, সাপোজ 10 ফিট বাই 20 ফিট। তাহলে 10 ফিট বাই 20 ফিট ব্যানার একটা যদি বানাই, ওইটা যদি আমি পিক্সেলে মানে সেট আপ করি আমার সাইজটা, তার মানে কি, সে পিক্সেলটা জেনারেট করতে গেলে এই 20 ফিট 10 ফিট একটা ব্যানার পার পিক্সেল জেনারেট করতে গেলে তার কত সময় লাগবে বা হিসাব করেন। তখন কি হবে, ফাইলটা অনেক ভারী হয়ে যাবে, লোড নিবে না, এটা হ্যাং করবে, কাজ করবে না। তাকে আমি বলেছি পিক্সেল ওয়াইজ সে হচ্ছে ক্রিয়েশন করবে। তাহলে এত বড় একটা ব্যানার বা এত বড় একটা কিছু, সেটা তো আসলে পিক্সেলে নিতে গেলে অনেক ঝামেলা হবে, এটা স্বাভাবিক, তাই না? তখন আমরা কি করব, এইখান থেকে আমরা সাইজের যে ফরম্যাটটা সেটাকে আমরা বাড়িয়ে দেব। যদি মিটারে হয় তাহলে আমরা এখান থেকে মিটারে দিব, ইঞ্চিতে যদি হয় তাহলে ইঞ্চিতে দিব। ইঞ্চিতে বলতে কি, ধরেন 18-20 ইঞ্চি বা 15 ইঞ্চি এরকম সাইজের যদি কিছু হয়, দেন আমরা ইঞ্চিতে সিলেক্ট করব। আর যদি ওয়েবের জন্য হয়, ম্যাক্সিমাম টাইম আমরা যেটা জানি, আমরা হ্যাঁ, গ্রাফিক্স আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে ওয়েব মিডিয়া আর একটা প্রিন্ট মিডিয়া। মানে ডিজাইন মূলত ওয়েব মিডিয়া, প্রিন্ট মিডিয়া দুই ধরনের, মানে দুইটা সেক্টরই আমরা ইউজ করে থাকি। হয় একটা প্রিন্ট করব, আর না হয় আমরা প্রিন্ট করব না। প্রিন্ট না করলে কি করব, সেটা স্ক্রিনে দেখব, তাই না? এটাই। হ্যাঁ, আমি বলতেছি। তাহলে তখন আমরা কিন্তু পিক্সেল, ওয়েবের ক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করব। আর মানে ওয়েব মিডিয়ার জন্য সবসময় পিক্সেল। ওয়েব মিডিয়া ছাড়া যখন আমরা ডিজাইন করব, মানে প্রিন্ট মিডিয়ার জন্য যখন ডিজাইন করব, তখন কিন্তু অবশ্যই আমরা সেটা পিক্সেল বাদ দিয়ে বাকি যে ফরম্যাটগুলো আছে সেই সবগুলো ফরম্যাটই আমরা ইউজ করতে পারি। এটা ডিপেন্ড করতেছে সাইজ। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি। আমি আসতেছি। তাহলে আচ্ছা, পিক্সেলটাই বলি। পিক্সেলটা হচ্ছে কি, এইখানে এটা ডিপেন্ড করতেছে। ধরেন এই যে দেখেন, এখানে এখানে দেওয়া আছে 300 PPI, দেওয়া আছে না? আমি এখানে 300 PPI দিলাম। এইটা যদি পিক্সেলে হয়, এইখানে পিক্সেল,
ওয়েট, আমরা যখন ওয়েব মিডিয়ার জন্য কাজ করব তখন তো আমরা ইঞ্চিতে সেট আপ করবো না, আমরা কিন্তু তখন পিক্সেলে সেট আপ করবো। তাহলে পিক্সেলে যখন সেট আপ করবো তখন ওয়েব মিডিয়ার জন্য আমরা জানি, এখানে দেখেন, এই যে দেখেন স্ক্রিন লেখা আছে 72 পিপিআই, এটা লেখা আছে, সামনে লেখা আছে না স্ক্রিন, তার মানে স্ক্রিনের জন্য আদর্শ মাপ হচ্ছে, আদর্শ রেজুলেশন হচ্ছে 72 পিপিআই। এইটা হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য সবসময় মানে এইটাই আদর্শ মাপ। আমরা চাইলে 150-300 ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ইমেজটা অনেক ভারী হবে, এটার হচ্ছে সাইজ অনেক বড় হবে, আর হচ্ছে লোড নিতে একটু সময় নিবে। বিষয়টা কি বুঝছি আমরা? এইটা ঘটবে। বাট আমরা যখন 72 দিব স্ক্রিনের জন্য, 72 মানে ওরা বলতেছে যে স্ক্রিনের জন্য 72 পারফেক্ট, এর চেয়ে বেশি প্রয়োজন নাই, তাই না? কারণ স্ক্রিন পিক্সেল পিক্সেল চিন্তা করলে একটা স্ক্রিন আসলে মানে এটাই এনাফ ওদের জন্য, ঠিক আছে? তো এটা একটা বিষয়। তাহলে আমরা যখন পিক্সেল সেট আপ করবো সেখানে 72 পিপিআই সিলেক্ট করব। তো এখন এখানকার হিসাবটা কি আসবে, দেখেন এখানে 72 পিপিআই, তার মানে আমার কিন্তু পিপিআই কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা যেহেতু পিক্সেল, তাহলে পিপিএক্স কি হচ্ছে বা পি কি হচ্ছে, হচ্ছে না তো। এখানে কিন্তু আমার এটা বলা আছে যে মানে ও কাউন্ট করবে পার ইঞ্চি কাউন্ট করবে, ও কিন্তু পার ইঞ্চিতেই কাউন্ট করবে, ও কিন্তু পিক্সেল ডিজেলে কাউন্ট করবে না। বুঝছি বিষয়টা? সো এখানে আমরা পিক্সেলের সময় জাস্ট এখানে মানে 72 পিপিআই আমরা ইউজ করবো, এটা একেবারে এর বিকল্প নাই, ঠিক আছে? বাট এইখানে হ্যাঁ ওয়েবের জন্য, বিষয়টা কি বুঝছি আমরা? ওয়েবের জন্য 72 পিপিআই এবং সাইজ ফরম্যাটটা আমরা সবসময় পিক্সেলই রাখবো, এটা এটা ফিক্সড, ক্লিয়ার? আর বাকি যে সাইজগুলো আছে সেইগুলো আমি পয়েন্ট, পিকাস, ইঞ্চি, ফিট যাই দেই না কেন, এইটা আমরা এবার 300-তে নিব। মানে প্রিন্ট মিডিয়ার জন্য সবসময় আমরা 300 রেজুলেশনটা ইউজ করব। তাহলে 300 রেজুলেশন ইউজ করলে হবে কি, আমি এখানে ইঞ্চি দেই আর পিকাস দেই আর ফিট দেই যাই দেই না কেন, সে তখন পার ইঞ্চিতে 300 পিক্সেল সেট করবে অটোমেটিক। কথাটা বুঝছি আমরা? সে পার ইঞ্চিতে 300 পিক্সেল সেট আপ করবে। 300 পিক্সেল মানে হাই রেজুলেশন, ওখানে লেখা আছে হাই, তাই না? এই দেখেন লেখা আছে হাই, তার মানে আমরা প্রিন্টের সময় অবশ্যই হাই রেজুলেশন ইউজ করব যাতে আমার প্রিন্টিং ভালো আসে, তাই না? এটা একটা বিষয়। বিষয়টা কি বুঝছি আমরা? এই আলোচনাগুলো আমরা আজকে করতেছি, নেক্সট টাইম আর করব না। এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, একটু বোঝার বিষয়, তাই না? একটু জানার বিষয়, এছাড়া কিন্তু আর কিছু না। তাহলে এইটা এখন আমি যেহেতু ওয়েবেরটা বুঝলাম আপাতত, ওই আমি তাহলে যে বিজনেস কার্ড যেহেতু দিলাম, বিজনেস কার্ডের মানে ওইটা দিয়ে একটু দেখি আমরা, তাহলে আমরা ব্লিড টিল সব বুঝতে পারবো। এখন এইখানে যেহেতু ইঞ্চিতে দিছি, তাহলে বিজনেস কার্ডের যে সাইজ আমরা জানি, সবাই জানি যে বিজনেস কার্ডের সাইজ হচ্ছে প্রস্থটা মানে ল্যান্ডস্কেপ হয় সবসময়, তাই না? বিজনেস কার্ড কি লম্বালম্বি হয়? লম্বালম্বি হয় না, বিজনেস কার্ড সবসময় আড়াআড়ি হয়, ছোট হয়, তাই না? তাহলে একটু ওয়াইডটা একটু বড় থাকে, হাইটটা একটু ছোট থাকে, তাই না? এটা মাপটা হচ্ছে 3.5 ইঞ্চি, ওয়াইডটা থাকবে 3.5 ইঞ্চি, হ্যাঁ 3.5, আর 2 ইঞ্চি হবে হাইটটা, ছোট একটা, তাই না? এইটা কিন্তু সবসময় ডিফল্ট ভাবে আমরা এটাই করে থাকি। এখন কেউ যদি মনে করে বিষয়টা এমন না আপনার একবারে বাধ্য যে আপনি এই সাইজে করতে হবে, বিষয়টা কিন্তু এমনও না। এইটা আসলে মানে এই ফরম্যাটটা সবাই চেনে, সবাই জানে, সবাই ব্যবহার করে, স্ট্যান্ডার্ড, এই জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। বাট আমি যদি চাই আমার বিজনেস কার্ড অন্যদের চেয়ে একটু বড় হবে, এটাতে কি কেউ বারণ করতে পারবে? কেউ কি বাধা দিতে পারবে? তাতে কি আইন ভঙ্গ হবে? এমন কিছুই হবে না। আমি চাইলেই বড় করতে পারি, আমার টাকা আছে, আমি খরচ করব, আমার টাকা আছে, আমি অনেক অনেক ভালো কিছু মানে আমি আরো গর্জিয়াস একটা ডিজাইন করব, অনেক কালার ইউজ করব, অনেক অনেক কিছু করতে পারি, তাই না? এটাতে আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 3.5/2 ইঞ্চি। যখন আপনি কোনো ইতে ভেন্ডরকে যখন আপনি বলবেন যে আমি আসলে এটা প্রিন্ট করব, সেক্ষেত্রে সেও কিন্তু আপনাকে সাজেশন দিবে আপনি 3.5/2 করেন, তাহলে তাদের জন্য সুবিধা, কস্টিং এরও একটা ব্যাপার স্যাপার থাকে, ওরা এভাবেই বলবে আবার উল্টা, ঠিক আছে? তো এই জন্য আমরা সাধারণত যেটা ডিফল্ট, যেটা স্ট্যান্ডার্ড, সেটাই মেনটেন করার চেষ্টা করি। বুঝছি?
তাহলে আমি এখানে 2 দিলাম। এখন এইখানে দেখেন ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন দেখেন এখানে ওরিয়েন্টেশন আছে, একটা ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট, তাই না? আচ্ছা, এই যে এইটা হচ্ছে জাস্ট একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে লম্বালম্বি, তাই না? দুটা দেখেই বোঝা যায়। তাহলে এটা যেহেতু আমার এটাতে থাকবে, আমি এটাতে রাখলাম, এটা অটোমেটিক চলে আসে। আমরা যখন এখানে সাইজ উপরেরটা বড় হয় নিচেরটা ছোট হয়, তখন অটোমেটিক এটা ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমরা যখন 2 উপরে দিব 3.5 নিচে দিব তখন অটোমেটিক সেটা লম্বালম্বি এটাতে সিলেকশন হয়ে যাবে। বুঝছি, এটা একটা বিষয়। আর এইখানে আর্টবোর্ড, আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডটা আমরা একাধিক আর্টবোর্ড, একটা ডকুমেন্টের ভিতরে একাধিক আর্টবোর্ড আমরা চাইলে ক্রিয়েট করতে পারি, অনেকগুলো আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি। তো যেহেতু একটা বিজনেস কার্ডের 2টা পার্ট থাকে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকে, হ্যাঁ, আমরা তো উল্টায়া আর্টবোর্ডটাকে এমনি উল্টায়া তো আর ডিজাইন করবো না। আমরা তাহলে কি করব, 2টা আর্টবোর্ড নিব, একটা ফ্রন্ট একটা ব্যাক, দুইটার জন্য 2টা আর্টবোর্ড নিব। তাহলে এখানে আমরা আর্টবোর্ড দিব 2। এবার এখানে দেখেন ব্লিট আছে ব্লিট, এন্ড ব্লিটটা কি আসলে? একজন একজন করে বলেন। গুড, বাসার বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্লিডটা হচ্ছে আমরা যখন ডিজাইন করব, আমরা তো এটা যেহেতু সাইজ ছোট, এটা তো একটা ডিজাইন একটা কার্ড তো আর একটা পেপারে পুরো একটা পেপারে প্রিন্ট করব না। আমরা সাধারণত এই ছোট জিনিস আমরা A4 সাইজের একটা পেপারের মধ্যে দেখা যায় যে জয়টা বসানো যায় বা জয়টা প্রিন্ট করা যায় তো এটাই কিন্তু প্রিন্ট করি, তাই না? সেক্ষেত্রে এটা কাটিং এর একটা ব্যাপার স্যাপার থাকে, একটা এরিয়ার ব্যাপার স্যাপার থাকে যে আমরা আসলে সেফ জায়গাটা কতটুকু, তাই না? আমরা সাধারণত ব্লিডটা দিয়ে থাকি এই কারণেই যে যাতে ধরেন আমি ওই মেশিনে কাটবো, তাহলে ব্লিডটা যদি আমার দেওয়া থাকে তখন হচ্ছে সে কি করে, ওই ব্লিড অনুযায়ী কাটে, ব্লিডের বাইরে কাটবে না বা ভিতরেও কাটবে না, মানে সে হচ্ছে তখন এই বর্ডারটা মেনটেন করবে। মূলত এই জন্যই আমরা, হ্যাঁ হ্যাঁ, ব্লিডের উপর দিয়ে সে কাটবে। হ্যাঁ হ্যাঁ, সেফটি মার্জিনটা আলাদা, সেফটি মার্জিনটা আমরা ইউজ করবো ডিজাইন করার ক্ষেত্রে, বাট এইখানে ওই ব্লিডটা ইউজ করবো হচ্ছে আমরা হচ্ছে ওই ফিক্সড এটা এরিয়া দিয়ে দেবো যে এই অনুযায়ী কাটিংটা হবে। হ্যাঁ, এইটা একটা বিষয়, ঠিক আছে। এটা সেফ না, ব্লিডের বাইরে যাবে না, ব্লিডের ভিতরে বাইরে যাবে না, ব্লিড বরাবর সে হচ্ছে কাট মার্ক করবে, বর্ডার দেওয়া থাকবে এই জন্য। বুঝছি, এইটাই মূলত ব্লিড। তাহলে এখানে আমরা 0.125, এটা এমন না যে আপনার হচ্ছে 0.125 দেওয়াই লাগবে এরকমও না। এটা জাস্ট আমি আমার মতো করে, যদি পেপার সাইজ মানে ধরেন আমি এটা তো 3.5 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা ডিজাইন, আর যদি এটা কোনো ধরেন ফ্লায়ার ডিজাইন করতেছি বা কোনো আমি হচ্ছে ধরেন লিফলেট বানাচ্ছি, সেক্ষেত্রে আবার ব্লিডটা কম বেশি হবে, তাই না? বড় জিনিসে তখন আবার ব্লিডটা আরেকটু বড় থাকবে, বিষয়টা এরকম। তাহলে এটাতে আমি দিলাম, আচ্ছা একটা দিলে সবগুলো, যেহেতু এটা লিঙ্ক করা আছে, যেহেতু লিঙ্ক করা আছে সেহেতু আমি একটাতে দিলে সবগুলাতেই চলে আসবে, তাই না? আর যদি আমি বলি যে আমি ব্লিডটা উপরে কম রাখবো বাইরে পাশে একটু বেশি রাখবো, সেক্ষেত্রে এই লিঙ্কটা ভেঙে দিয়ে, মানে লিঙ্কটা তুলে দিয়ে আমি এখানে একটা একটা করে লিখে দিলেই চলে যাবে। ঠিক আছে, এটা একটা বিষয়। আর এইখানে এই যে যেটা বললাম সিএমওয়াই কে আর আরজিবি, আমরা ইলাস্ট্রেটরে 2টা কালার মুডই পাই, একটা হচ্ছে আরজিবি আর একটা সিএমওয়াই কে, দুইটা, দুইটাই এখানে কালার মুড, একটা আরজিবি আর একটা সিএমওয়াই কে। বাট ফটোশপে আমরা যখন কাজ করব তখন আবার আরো বেশি কালার মুড আছে ওইখানে, হ্যাঁ, অনেকগুলো কালার মুড আছে, আমরা যখন ওটাতে দেখবো যাব তখন ওটা নিয়েও আমরা আলোচনা করব। বাট এইখানে 2টা আছে, একটা সিএমওয়াই কে একটা আরজিবি, দুইটা ওই যে বললাম একটা ওয়েব মিডিয়া আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, তাহলে 2টা মিডিয়ার জন্য 2টা কালার মুড, 2টা মিডিয়ার জন্য 2টা কালার মুড, যেটা আহ, হ্যাঁ, আমরা যখন প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করব, প্রিন্টিং এর উদ্দেশ্যে যখন কোনো ডিজাইন করব তখন অবশ্যই ওই ডিজাইনটার
কালার মোড হবে সিএমওয়াইকে। সিএমওয়াইকে ফুল ফর্ম সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর হচ্ছে ব্ল্যাক। এখন সবই তো আদ্য অক্ষর নিয়ে, কে আবার আলাদা, তাই না? ব্ল্যাকের বি হওয়ার কথা ছিল। এখানে এটাকে ওই যেহেতু আরজিবিতেও বি আছে, এটা যাতে বিতর্কিত না হয়, এটা যাতে সমস্যা না পড়া হয়, সেই জন্য এইখানে ওই ব্ল্যাকটাকে আসলে ব্ল্যাক বলে না, ওটাকে বলে কি ব্ল্যাক। কি ব্ল্যাক অ্যাড করে দিয়ে, ওই শব্দটা অ্যাড করে দিয়ে ওই কি এর কে ইউজ করে এখানে সিএমওয়াই কে, নাহলে তো আবার ঘোরপ্যাচ খেয়া যাবে। হ্যাঁ, আরজিবি হচ্ছে রেড গ্রিন ব্লু, এটা আমরা সবাই জানি। আবার অনেকে প্রাইমারি কালারও বলে যে রেড গ্রিন ব্লু, বাট প্রাইমারি কালার কিন্তু রেড গ্রিন ব্লু না। হ্যাঁ হ্যাঁ, আরবি ওয়াই, এটা আবার একটু গুলায় ফেলে অনেকেই। আমরা যখন কালার থিওরি নিয়ে বা কালার ক্লাস করব, তখন এখানে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তারপর একটু মনে রাখেন, প্রাইমারি কালার সবসময় মনে রাখবেন, প্রাইমারি কালার তিনটা, সেটা আরজিবি না। আর কি, রেড, ব্লু, ইয়েলো, মনে রাখবেন। আর এটা সিএমওয়াই কে, তাহলে আমরা হচ্ছে প্রিন্টিং এর জন্য যেহেতু করতেছি, তাহলে এটা আমরা সিএমওয়াই কে দিব। আর রেজুলেশন আমরা যখনই প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করব, তখন অবশ্যই 300 পিপিআই দিব। পিপিআই, পিক্সেল পার ইঞ্চি। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার এগুলা? এইগুলো সম্পর্কে কেউ কখনো জিজ্ঞেস করলে বলতে পারবো না, এখন আশা করি বলতে পারবো। খুব জটিলভাবে চিন্তা করার দরকার নেই, খুব সহজভাবে চিন্তা করবেন, সহজে মনে রাখার চেষ্টা করবেন। আর কাজ করতে করতে তো অভ্যস্ত হয়ে যাবেন, তখন এমনি মুখস্থ হয়ে যাবে এগুলা। ক্রিয়েট করলাম। এখন এইবার দেখেন, এই যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছি, পুরো সফটওয়্যারের ইন্টারফেসটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে প্রত্যেকটা সেকশনের এটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যে আসলে কোথায় কি থাকে কোথায় কি থাকে না, তাই না? এটা ব্যাপার স্যাপার থাকে। তো উপরে দেখেন, উপরটা কিন্তু দুইটা সেপারেশন করা আছে। উপরের অংশটাকে দুইটা সেপারেশন দেওয়া আছে, একটা হচ্ছে ওই মেনুবার, একেবারে উপরে যেটা মেনুবার, মেনুবারের পরে আর একটা পার্টিশন দেওয়া আছে, দেখেন আর একটা, দেখছেন? উপরে একটা পার্টিশন, নিচে একটা, দুইটা পার্টিশন করা আছে। তাহলে নিচের পার্টিশন যেটা আছে সেইটাকে আমরা কি বলি? এইটা কিন্তু সবসময় চেঞ্জ হয়, এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়। আমরা যখন যে টুলস ইউজ করব, দেখেন দেখেন আমি ধরেন এখন একটা শেপ ক্রিয়েট করলাম, চেঞ্জ হয়েছে বারটা, চেঞ্জ হয়েছে। খেয়াল করেন, এই বারটার দিকে তাকান, খেয়াল করেন, উপরের মেনু বারটা কখনোই চেঞ্জ হবে না, এটা ডিফল্ট। বাট এই তারপরের অংশটা দেখেন চেঞ্জ হবে। এই দেখেন চেঞ্জ হচ্ছে। তার আমি যদি আবার অন্য কিছু নিয়ে কাজ করি, ধরেন ব্রাশ নিলাম, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তার মানে প্রত্যেকবারই চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? কারণ এ সবসময় কি করে, আমরা যখন যে টুলসটা ইউজ করি, এই পাশে যেটা আমরা পাচ্ছি, এটা কিন্তু টুল বার। আমরা সবাই জানি এটা টুল বার, এখানে সব টুলস থাকে। এইখান থেকে যখন কোনো টুলস আমরা ইউজ করতেছি, তখন ওই টুলসের সাথে রিলেটেড যত ধরনের এডিট আছে, হ্যাঁ, যত ধরনের এডিট করতে পারি, যে এডিটগুলো আমরা করতে পারবো সচরাচর, সেইগুলা বাই ডিফল্ট সে কিন্তু ওই প্যানেলটাতে শো করে, যে আপনি চাইলে এখন এটা করতে পারবেন। সে আমাকে সাজেশন দেয়। তার মানে সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বার, তাই না? আমরা ওখান থেকে কন্ট্রোল করতে পারি, আমরা যে টুলসটা ব্যবহার করতেছি, যে যে অবজেক্ট আমরা তৈরি করতেছি, সেই অবজেক্টটাকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো, আবার ওই কন্ট্রোল বারটা থেকে। ওইটার দিকে তাকাইলে আমরা কিন্তু সব ধরনের এডিট অপশনগুলো পাবো, ওখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা মাথায় রাখতে হবে,
যে আমরা যখন এখান থেকে কোনো টুলস বা কোনো শেপ বা কোনো কোনো অবজেক্ট তৈরি করব বা কোনো টেক্সট লিখব, সেই রিলেটেড যত ধরনের এডিট আছে সবগুলা এডিট আমরা পাবো হচ্ছে ওই কন্ট্রোল প্যানেলের মধ্যে। ক্লিয়ার? অন্যদিকে খুঁজলে হবে? কোথায় খুঁজবো? ওয়েট, আচ্ছা আচ্ছা, ওইটা একটু বলে দিই তাহলে। শোনেন, নাই বলতে যদি না থাকে, এখান থেকে ইসেনশিয়াল ক্লাসিক দিছেন, সবাই এখান থেকে ইসেনশিয়াল ক্লাসিক দিবেন। যদি ইসেনশিয়াল ক্লাসিক দেওয়া থাকে, একবার রিসেট ইসেনশিয়াল ক্লাসিক দিয়ে দেন, তাহলে চলে আসবে। আসছে? আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখেন এই যে এখানে আমি একটা লাইন ড্র করছি এটা ব্রাশ দিয়ে, এইটার এই রিলেটেড যত ধরনের এডিট করা যায় সবগুলো এখানে অপশন শো করতেছে। আবার টেক্সট যখন আমি লিখতেছি, টেক্সট রিলেটেড যত ধরনের এডিট আছে সবগুলো এখানে শো করতেছে। ফন্ট চেঞ্জ, ফন্টের টাইপ চেঞ্জ, ফন্টের সাইজ চেঞ্জ করা, প্যারাগ্রাফ টাইপ চেঞ্জ করে দেওয়া, অনেক কিছু আছে। সবগুলা চলে আসতেছে টাইপ রিলেটেড। আবার যখন শেপ নিছি, সেই শেপটার এই যে ট্রান্সফর্ম, এখান থেকে আমি চাইলে এটার সাইজ কম বেশি করতে পারবো, তারপর কর্নারগুলোকে কার্ভ করতে পারবো, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো, অনেক কিছু করতে পারবো এই শেপটাকে, তাই না? এই সংক্রান্ত এডিটগুলো ধরেন এই ট্রান্সফর্মে আসতেছে। এখানে এখানে যে আরো অনেক কিছু আছে, হ্যাঁ, আবার এখানে অ্যালাইনমেন্ট আছে, অনেক কিছু আছে। তো আমরা এই ধরনের এডিটগুলো এখানে পাবো। এখন টুলস তো অনেক, অনেক কিছু, তাই না? অনেক কিছু। আমরা কি মানে বিষয়টা কি এমন যে আমরা আসলে ওই 3 মাসের মধ্যে সবকিছু শেষ করে ফেলবো? আর সবকিছু শেষ করে ফেললো যে মনে থাকবে? বিষয়টা কি এরকম? এটা কি সম্ভব মনে রাখা এত কিছু? সম্ভব না। আমরা আসলে অতটুকুই মনে রাখার চেষ্টা করি যতটুকু আমার কাজে লাগে, তাই না? যতটুকু আমার কাজে লাগে। শেখার তো শেষ নাই। একটা সফটওয়্যার এত কিছু রাখছে কিসের জন্য? কাজের জন্যই তো রাখছে। বাট সবাই তো আর সবগুলা কাজ করতে পারবে না। সবাই তো সব ধরনের কাজও করতে পারে না। গ্রাফিক্স ডিজাইন মানে আসলে ছোট্ট কোনো বিষয় না তো, অনেক বড় একটা বিষয় গ্রাফিক্স, তাই না? অনেক কিছুই করা যায়। অনেকে অনেকভাবে কাজ করে, অনেক ধরনের কাজ করে। যারা ওই যে গ্রামগঞ্জে বা শহরে যেখানেই বলেন না কেন, যাদের ওই যে ফটো স্টুডিও আছে, যারা ফটো স্টুডিওর কাজ করে, তারা কি, তারা যদি বলে যে আমি গ্রাফিক্স ডিজাইনার, আসলে সে কিন্তু মানে প্রপার গ্রাফিক্স ডিজাইনার বা সব ধরনের কাজ কিন্তু সে করতে পারবে না আসলে। সে ফিক্সড। আবার সে যে কাজটা করে, আপনি তার কাছে যান, ওই কাজটা সে এমন লেভেলের এক্সপার্ট, সে এমনভাবে করবে, আপনি তার হাতের দিকে তাকা দিয়ে পারবেন না। সে কি করলো, কোথা থেকে কি গেল, কি করলো না করলো কিছুই বুঝবেন না। তার কাছে এটা কিছুই না। হ্যাঁ, সে ওটার উপর এত এক্সপার্ট। বাট আপনি যখন বসবেন, আপনি আপনি সবই পারেন, সবই জানেন, হ্যাঁ, আপনি সবই শিখছেন, তার মতো কি আপনি কাজ করতে পারবেন? পারবেন না। এটা সম্ভব না। কারণ আমার এই কাজটা করতে গেলে, কারণ আমার অভ্যাস নাই। সেটা ওটা করে করে অভ্যস্ত। তার মেন প্রফেশনটাই ওটা। সে ফটো নিয়ে কাজ করে। সে কিন্তু ইলাস্ট্রেটর পারবে না। সে কিন্তু ফটোশপে ঢুকবে, আপনাকে একটা ফটো ছবির কাজ দিবেন, সে ধামাধাম আপনার ফটো একবার রেডি করে, ওই যে বলতো না আগে 5 মিনিটে রঙিন ছবি, 5 মিনিটে এসে অনেক কিছু, আগে কিন্তু এগুলা চলতো। আমরা অবাক হইতাম যখন দেখতাম যে কি কয় 5 মিনিটে বলে ছবি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওরা তো পারবেই না, ওরা তো এগুলোতে যাবেই না। সে যেটা পারে সে ওটাতেই কাজ করবে, এবং সে ওটাতে অভ্যস্ত। এ আর অন্য কোথাও মুভ করবে না। তো এটা হচ্ছে বিষয়। তাহলে সেও কিন্তু প্রপার গ্রাফিক, সে গ্রাফিক্সের কাজ করে, বাট গ্রাফিক্স ডিজাইনার কিন্তু প্রপার না। আবার কেউ আছে ধরেন, উম, এখন তাহলে কথা হচ্ছে এইখানে আমরা, শোনেন, কথা শোনেন। তাহলে আমরা যখন কাজ করব, আমরা যখন কাজ করব, কাজ করতে গেলে আমরা যখন যে কাজটা করব, যখন যে ডিজাইন করতেছি বা যখন যে বিষয়টার উপরে কাজ করতেছি, যেটাই করি না কেন, ওইটার উপরে যতটুকু দরকার আমরা ততটুকু জানার চেষ্টা করব, ততটুকু মাথায় রাখার চেষ্টা করব। এবং এই 3 মাসে আমরা যা শিখবো, যেভাবে শিখবো, সেইটাকে যদি আমরা ধরে রাখতে পারি, আমরা কিন্তু মোটামুটি একটা মানে মোটামুটি মানে ডিজাইন আমরা কিন্তু করতে পারবো। এবং আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে এটা এভাবে করতে হয়। এটা একটা বিষয়। এছাড়াও আরো যত ধরনের মানে অ্যাডভান্স টুলস বা আরো অ্যাডভান্স এটা সেটা যখন থাকে, কাজ টাজ,
ওভারহিটিং হচ্ছে। আচ্ছা, যখন আরো অনেক কিছু লাগবে তখন কিন্তু আমরা ধীরে ধীরে, আমরা যখন কাজের মধ্যেই থাকবো তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমরা আসলে এই জিনিসটা এখন শেখা দরকার, এইটা আমি জানি না। আমরা, হ্যাঁ, তখন আমরা কি করব? আমরা কি চুপ করে থাকবো? আমরা তো কাজের মধ্যেই আছি, আমি যেটা পারি সেটা তো পারতেইছি, যেটা পারি না সেটার জন্য কিন্তু আলাদা করে আবার, ধরেন এখন তো অনেক রিসোর্স, তাই না? অনেকভাবে আমরা কিন্তু চাইলে শিখতে পারি। ইউটিউবে গেলেই ওই টপিকের উপরে সার্চ দিলেই কিন্তু আমরা ভিডিও পেয়ে যাব, যাব না? টুক করে ওটা দেখে নিলাম। যখন বেসিক আপনার ক্লিয়ার থাকবে, আপনি যখন বেসিকটা বুঝবেন বা পারবেন, তখন আপনি কিন্তু অ্যাডভান্স লেভেলের যে কোনো কাজ ভিডিও দেখে শিখে ফেলবেন। আপনি সহজে বুঝতে পারবেন যে ও আচ্ছা আচ্ছা, এটা এভাবে করতে হয়, ও তাহলে ঠিক আছে। বাট আপনি যদি বেসিক না পারেন, আপনি যদি না বুঝেন, দেন আপনি যদি ডাইরেক্ট ভিডিও টিউটোরিয়াল দেখে শুরু করেন, দেখবেন যে আপনার কাছে হচ্ছে না। মানে আপনি দেখতেছেন সে কিভাবে করলো, আপনি করতেছেন কিন্তু আপনার বেলা কাজ করতেছে না। এটা ঘটে কিন্তু। এই জন্য সবসময় কি করতে হয়, বেসিকটা সবসময় হাতে ধরেই শিখতে হয়। ভিডিও টিউটোরিয়াল না, হাতে ধরে শিখতে হয়। এটা শিখবেন, দেখবেন যে বাকি কাজগুলো আপনারা নিজেরাই করতে পারতেছেন। হ্যাঁ, তাহলে আর্টবোর্ড টুল ক্লিয়ার? আর্টবোর্ড টুল নিয়ে আর কোনো সমস্যা নাই তো? পারবো না আমরা কাস্টমাইজ করতে নিজের মতো করে? করতে পারবো। আহ, অনেক সময় ফেস করতে হয়, আমরা অনেক সময় বুঝি না। আবার দেখেন, ধরেন এটা নাই, এখন এইখানে একটা আর্টবোর্ড আছে, এখন আমার আর একটা সাইজের আর্টবোর্ড লাগবে। অনেককে আমরা যেটা করি সেটা হচ্ছে আর একটা নতুন করে আর্টবোর্ড ক্রিয়েট করি অন্য সাইজের। বাট আমরা চাইলে কিন্তু এখানেই ক্রিয়েট করতে পারি। কিভাবে? জাস্ট এই আর্টবোর্ড টুল গেলাম, গিয়ে এইভাবে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করলে কিন্তু একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক। এইবার এই যে ড্র্যাগ করলাম, এইটার সাইজটা আমি চাইলে কিন্তু এখন এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ধরেন আমি ড্র্যাগ করলাম, বাট এটা একটা যে কোনো একটা হইলো। হ্যাঁ, এটাকে আমি যদি ধরেন 1 ইঞ্চি, আর এইখানে এটা ধরেন দিলাম 2 ইঞ্চি, দিয়ে ইন্টার দিলাম, এই যে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমার দুইটা আর্টবোর্ড হয়ে গেল। আমি যখন ফাইল সেভ করব তখন কিন্তু আমার দুইটা ফাইলই সেভ হবে। ঠিক আছে, বুঝছি বিষয়টা। এভাবে চাইলে আমি ওই একই ডকুমেন্টের উপরে আরো আর্টবোর্ড আমি চাইলে ক্রিয়েট করতে পারি। ক্লিয়ার? ওকে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর্টবোর্ডের বাইরে যদি ডিজাইন করি, সেটা যদি আপনি এআই সেভ করেন, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটাই যদি সেভ করেন, এটা থাকবে, কোনো সমস্যা নাই। বাট আমি যদি এটাকে যদি এক্সপোর্ট করি, এক্সপোর্ট যদি করি, এক্সপোর্ট করার সময় যখন আর্টবোর্ডের বাইরে থাকবে, মানে যেখানেই থাকুক না কেন, সবগুলো মিলেই কিন্তু সেভ হবে, সবগুলো মিলেই সেভ হবে। আবার আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র আর্টবোর্ডের উপরে যা আছে তাই সেভ করব, তখন আবার ওইটাকে আর্টবোর্ডের উপরে রেখে দেন সেভ করতে হবে। সেভ করার সময়, এই যে এক্সপোর্ট করার সময় এখানে একটা অপশন আছে। হ্যাঁ, যাবো যাবো, আমি আসতেছি। যেহেতু কথা আসলো, আমি দেখাই দিই একটু। মানে আপনারা না বললে আমি ধারাবাহিকভাবে যাবো, কিন্তু আপনারা যখন বলতেছেন আমি এলোমেলো হয়ে যাচ্ছি, ওটা থেকে ওটা, ওটা থেকে ওটা আলোচনা করতেছি। যেমন আর্টবোর্ড টুল নিয়ে আলোচনা করার কথা ছিল না এখন, আমি আর পরে করতাম। ইউজ আর্টবোর্ড একটা অপশন আছে, এটা আমরা অনেকেই বুঝি না বা অনেকেই জানি না। আমরা যদি চাই যে আমি আসলে আমি যখন ডকুমেন্টের উপরে, ধরুন আর্টবোর্ড ছাড়াও অন্য জায়গাগুলোতেও আমার কাজ আছে, আবার ডিজাইন আছে বা অন্য কোনো এলিমেন্ট আমার এলোমেলোভাবে আছে সবখানি, বাট আমি চাচ্ছি সবগুলো যেন আমার সেভ না হয়, মানে সবগুলো যাতে এক্সপোর্ট না হয়। আমি চাচ্ছি আমার আর্টবোর্ডের উপরে মেন যে ডিজাইনটা আছে, মেন ডিজাইনটা শুধুমাত্র ওইটুকুকে আমি এক্সপোর্ট করব। তখন আমরা কি করব, এই যে ইউজ আর্টবোর্ডের উপরে টিক মার্ক করব। এইটাতে যখন টিক মার্ক দিব, দিয়ে যখন আমরা এক্সপোর্ট করব, তখন ওই আর্টবোর্ডের উপরে যা থাকবে শুধুমাত্র তাই এক্সপোর্ট হবে। হ্যাঁ, তাহলে দুইটাই সেভ হবে। হ্যাঁ, দুইটা আর্টবোর্ড, দুইটা আর্টবোর্ডের জন্য দুইটা আলাদা আলাদা ছবি সেভ হবে, ইমেজ আসবে। আমরা যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক না করি, না করে যদি সেভ করি, ওই আর্টবোর্ড দুইটার উপরে যা আছে তা তো সেভ হবেই, সেই সাথে পুরো ডকুমেন্টের উপরে যা আছে সবকিছু মিলিয়ে একটা ছবি তৈরি হবে, সেভ হবে। না, এআই ফাইলে সেভ করার সময় সবটাই সেভ হবে, সমস্যা নেই ওটা। কারণ এআই ফাইলটা হচ্ছে আমার র ফাইল, এইটা আমার জন্য, এটা আমার অনেক কিছু থাকতেই পারে। ঠিক আছে, বাট আমি যখন ক্লায়েন্টকে পাঠাবো
তখন কিন্তু আমি র ফাইলটা যেমনি আছে এলোমেলোভাবে এভাবে কিন্তু পাঠাবো না। আমি কি করব, ওর জন্য আলাদা করে ফাইল সেভ করব। ওর জন্য আলাদা ফাইল সেভ করব কিভাবে, সবকিছু আগে ডিলিট করে দিব। আমার মেইন যে কাজটা সেটা শুধুমাত্র আর্টবোর্ডের উপরে রেখে বাকি সবকিছু ডিলিট করে দিয়ে ওইটা আলাদা করে আরেকটা কপি সেভ করব। আমার কাছে রটা তো থাকবেই, আমি ওর ডিজাইনটা শুধুমাত্র আর্টবোর্ডের উপরে রেখে আরেকটা সেভ করব তাকে পাঠানোর জন্য এই ফরম্যাটেই। তাহলে আর অন্য জিনিস থাকবে না। এইভাবে গুছিয়ে নিয়ে তারপরে সেভ করব। হুম। না, দুইটা হবে। হ্যাঁ, এক্সপোর্ট করলে জয়টা আর্টবোর্ড হবে তয়টারই ছবি তৈরি হবে আলাদা আলাদা। আচ্ছা, এটা গেল। এখন আসি। না, খুব ভালো হলো। আমরা আর্টবোর্ড কাজ তো আগাচ্ছে, আমরা জানতে পারতেছি তাই না? এলোমেলো হলে সমস্যা নেই, কাজে লাগতেছে। ডকুমেন্ট ক্রিয়েট করলাম, সেভ করাটাও শেখা উচিত। ডকুমেন্ট যেহেতু ক্রিয়েট করছি, ডিজাইন করিয়েন না কিন্তু তো সেভ করা উচিত, সেভটা করা শেখা উচিত। আমার এমনও হয়েছে 3 মাস ক্লাস করছে, 3 মাস কাজ শিখছে, সেদিন এক্সেলে আমার মাথাটা একবার গরম হয়ে গেছে ওর উপরে। ওকে, এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, মাথায় ঢোকা নেই কোনো কিছু এরকম আছে? আর্টবোর্ডের কোন বিষয়টা? ও সেভ, আচ্ছা সেভ করার বিষয়টা। আচ্ছা ধরেন আমি এটা ডিজাইন করলাম, এইটা আমার ডিজাইন। হ্যাঁ, এটা কালারটা চেঞ্জ করে দিই। ধরেন এইটা আমার ডিজাইন, আর এইটা এখানে দিলাম, এইটা একটা ডিজাইন। ডিজাইন আমি এবার এইটাকে সেভ করব। আমি সবসময় আমার নিজের জন্য যখন রাখবো, আমার যা থাকে থাকুক, আমি সব কিছু মিলে একটা সেভ করব। সেটা হচ্ছে এই সেভ থেকেও সেভ করতে পারি প্রথমবার। দেখেন এইটা নিয়ে কিন্তু এবার প্রশ্ন আসছিল যে সেভ অ্যাস কেন আমরা করি, মানে সেভ অ্যাস থেকে কেন আমরা সেভ করি, এটা একটা প্রশ্ন এবার আসছিল গ্রাফিক্সে। আমার জানা দরকার না? জানা দরকার। সেভ দিয়ে সেভ করতে পারি, আবার সেভ অ্যাস থেকেও সেভ করতে পারি। তাহলে তফাৎ কোন জায়গায় বলতে পারবেন? ডিফারেন্ট লোকেশনে সেভ করতে পারি, ওটার কপি সেভ করতে পারি তাই না? বা আমরা ডিফারেন্ট ফরম্যাটেও সেভ করতে পারি তাই না? বাট আমি যখন একবার, এটা কিন্তু প্রথম যেটা সেভ আছে সেটা কিন্তু একবারই সেভ হবে, এবং সেকেন্ড টাইম যতবারই সেভ অপশনে দিব ওইটাই সেভ হবে। এটা কিন্তু আলাদা ডকুমেন্ট সেভ হবে না। হ্যালো, আচ্ছা তাহলে আমি এই ডিজাইন করলাম। এখন ধরেন এইখানেও কিছু আছে, অনেক কিছু থাকতেই পারে তাই না? থাকতেই পারে এরকম। এবার আমি যখন সেভ করতেছি, সেভ এস এবং সেভের কথা যেটা আসলো, এটা আমরা বুঝি তো? না বোঝার মতো কিছু আছে? হ্যাঁ, সেভ অ্যাজ করলে আমরা এটা কি কি করতে পারবো, ফাইল ফরম্যাটটাও চেঞ্জ করতে পারবো। ডিফারেন্ট ফরম্যাটে ডিফারেন্ট জায়গায় আমরা সেভ করতে পারবো তাই না? এটা একটা। হ্যাঁ, এটা হচ্ছে সেভ অ্যাজ থেকে। সেভ অ্যাজে না গেলে কিন্তু আপনি এটা পাবেন না, এটা করতে পারবেন না। তাহলে আমি ধরেন এআইতে আসলাম, আহ, এটা লোকেশনটা আমি আপাতত ডাউনলোডই রাখলাম। এখানে ধরেন বিজনেস কার্ড, এটা সেভ দিলাম। এখান থেকে এটা থাকুক, সমস্যা নাই, সেভ করলাম। এটি কিন্তু আমার সেভ হয়ে গেল। এখন আমি আবার কাজ করলাম। এখন এখান থেকে যদি সেভে যাই, সেভ কিন্তু আর ভিজিবল না, কারণ সেভ এখানে করে ফেলছি, আমি কোনো এডিট করি নাই। আমি যদি এখানে আবার এডিট করি, এটা ওটা করি, দেন এখান থেকে সেভে দিলে কিন্তু ওই এক্সাক্ট ফাইলটাই আবার সেভ হবে তাই না? এটা আপডেট হয়ে ওইখানে সেভ হবে। বাট আমি যদি চাই যেটা অন্য কোথাও সেভ করবো, এটা কিন্তু হবে না। সেভে গেলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? সেভ এসে যাইতে হবে। সেভ এসে গেলে এবার আমি এটাকে অন্য আরেকটা নামে, ধরেন এটাকে বিজনেস কার্ড 2 দিয়ে এটাকে আমি অন্যটাতে সেভ করতে, আরেকটা নতুন ফাইলে। হ্যাঁ, একই জায়গায় নতুন ফাইলে সেভ করতে পারবো তাই না? হ্যাঁ, এটা একটা বিষয়। এবার আমি ধরেন, আমি তো সেভ করলাম এটা তাই না? ধরেন এটা সেভ করছি, সেভ আছে। এখন আমি যখন ক্লায়েন্টকে পাঠাবো, এটা কিন্তু আমার র ফাইল একেবারে অরিজিনাল। হ্যাঁ, এটা আমার জন্য আমি রাখবো। ভবিষ্যতে যদি এডিট প্রয়োজন পড়ে, ভবিষ্যতে যদি এটা ওটা করার প্রয়োজন পড়ে, যাতে আমি এটাকে আবার করতে পারি। এবং আমি যখন ক্লায়েন্টকে পাঠাবো তখন এই সব কিছু বাদ দিব। আমার মেইন যে ডিজাইনটা সেইটা শুধুমাত্র সেভ করব। কিভাবে? সেভ, সেভে গিয়ে সেভ করলে হবে? সেভ অ্যাজ করতে হবে।
সেভ অ্যাজ করে আহ, ধরেন এআই লিখে দিলাম, বিজনেস কার্ড এআই, মানে তাকে এআই ফাইলটা আমি দিব, এটা এআই নাম দিলাম, দিয়ে এবার আমি তাকে এটা সেভ করলাম। এবার যখন আমি ক্লায়েন্টকে পাঠাবো, তখন এই যে ইলাস্ট্রেটর 2020 আছে না এখানে, আমরা এটা সিএস করে দিব, ইলাস্ট্রেটর সিএস সিএস করে দিয়ে দেন সেভ দিব। কেন সেভ দিব? অনেক সময় ওই যদি এরকম হয়, মানে তাকে এই ফাইল দিচ্ছি মানে সে কিন্তু ইউজ করতে পারে, তার মানে সে এটাকে কাস্টমাইজ করতে পারবে, কালার চেঞ্জ করতে পারবে, বা অন্য কিছু চেঞ্জ চেঞ্জ হালকা এডিট এডিট করতে পারবে। হ্যাঁ, কিংবা সে ভালোই পারে বাট তার ডিজাইন করার সময় নেই, হতে পারে না এরকম, তার আইডি এত জেনারেট করার সময় নেই, আমরা করে দিলাম। তাহলে ও এটা যখন নিবে, ওর কাছে যে ভার্সন আছে সেটা হয়তো আমি জানি না আসলে কি ভার্সন আছে, তাই না? কোন সফটওয়্যার কোন ভার্সনটা আছে নাই সেটা কিন্তু জানি না। বাট আমি যখন সিএস করে দিচ্ছি ইলাস্ট্রেটর, তার যদি সিএস ভার্সন থাকে সেটাতে সাপোর্ট করবে, যদি সিসি থাকে সেটাতেও সাপোর্ট করবে। এটা একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর সিএস আছে। হ্যাঁ, ওই সিএসও কিন্তু অনেকে চালায়, ওই বললাম না। হ্যাঁ, এগুলাতে কিন্তু তখন সাপোর্ট করবে, এটা একটা বিষয়। এবার এখানে আর একটা বিষয় আছে আবার, আমি যখন তাকে এআই, সবাই কিন্তু শুনেন কিন্তু বিষয়গুলা, এগুলো কিন্তু কাজের বিষয়, আপনার কাজ করতে গেলে বাস্তবে এগুলোই প্রয়োজন পড়বে, এই জিনিসগুলো আপনার মাথায় ঘুরবে যে আসলে আপনি কি করবে এখন তাহলে। এখন এই যে আপনি যখন ফাইলটা পাঠাচ্ছেন, এইখানে ধরেন টেক্সট ইউজ করছেন ডিজাইনে, এটা একটা ফন্টের আছে না, এটা একটা ফন্ট, আমি একটা ফন্ট ইউজ করছি না, দেখেন মাইরিয়েট প্রো, এটা ফন্ট, তার কাছে তো এই ফন্টটা নাও থাকতে পারে, তখন আবার এটা মিসিং দেখাবে, তখন আবার এটা ভেঙে যাবে, তখন এটা আলাদা রকম হবে, হতে পারে না এরকম, তার ফন্টে না থাকতে পারে। এইটা এড়ানোর জন্য আমি কি করবো, এটাকে আউটলাইন করে দিব। কথাটা কি বুঝছি? শুধুমাত্র এটা ফন্টের ক্ষেত্রে, বাকি কোনো কিছুর ক্ষেত্রে কিছু করতে হবে না। জাস্ট ফন্ট যখন আমরা টেক্সট যখন ইউজ করতেছি, সেই টেক্সটটাকে কি করব, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন কিভাবে করব, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে, অ্যাসেসমেন্টে এটা নিয়ে প্রশ্ন হয় যে ক্রিয়েট আউটলাইন কিভাবে করতে হয়। আমরা ক্রিয়েট আউটলাইন কিবোর্ড শর্টকাট দিয়েও করতে পারি, অথবা আমরা আরো দুইভাবে করতে পারি। একটা হচ্ছে টাইপ, যেহেতু টেক্সট রিলেটেড, তাহলে আমরা টাইপ মেনুতে যাব, মেনুর টাইপ অপশনে যাব, টাইপ অপশন থেকে কই গেল, এই যে দেখেন ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও, কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও। আপনি উত্তরটা কন্ট্রোল শিফট ও লিখেও দিতে পারেন, আপনি উত্তরটা আহ, ওই টাইপ আপনি লিখতে পারেন যে মেনু বার, হ্যাঁ দিয়া ওই যে আপনি অ্যারো দিয়া টাইপ, আবার অ্যারো দিয়া দিলেন হচ্ছে ক্রিয়েট আউটলাইন, এভাবেও দেখাইতে পারেন। গুড। আবার মাউসের রাইট বাটন দিয়েও ক্রিয়েট আউটলাইন করা যায়, কই, এই যে দেখেন, অনেকভাবেই করা যায় তাই না? আসলে অনেকভাবেই করা যায়, আমি আবার তাইলে এক্সপান্ড দিয়েও করতে পারি। হ্যাঁ, এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলে তাও ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। ডিফারেন্সের কিছু নাই, যে যেভাবে মনে থাকে যে যেভাবে করতে পারে, এটা সুবিধার জন্য করা আর কি। হ্যাঁ, সিলেক্ট টেক্সট, তারপরে অ্যারো দিয়া ক্লিক রাইট বাটন, এমনিও লিখতে পারি, যে যেভাবে লিখতে পারি। মেন কথা হচ্ছে আমি আমি অ্যাসেসরকে বুঝাইতে পারলে হয়েছে যে আমি এটা পারি, আমি এটা বুঝাইতে পারলেই হয়েছে যে আমি এটা আসলে পারি। ভুলভাল লিখলে তো আর হবে না। বাট সে যদি বুঝে যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এভাবে তো করা যায়। আবার সে যদি এমন হয় যে সে আসলে জানেই না, সে পারেই না, সে জানে যে এটা ক্রিয়েট আউটলাইন কন্ট্রোল শিফট ও দিয়ে করতে হয়, এর বাইরে সেও জানে না, তখন আবার আপনাকে বিপদে ফেলতে পারে। কেমন? তার, সে তখন চিন্তা করবে যে না রে, এ তো ভুল লিখছে, এমনি তো হয় না, কারণ সে জানে না যে এমনি হয়। হতে পারে না, একটা মানুষ তো সবকিছু জানে না, এরকম তো হয় না, মানে সবকিছু যে জানে একটা মানুষ, এটা তো আসলে হয় না। অনেক কিছু অনেকে না জানতে পারে, স্বাভাবিক। ওই ক্ষেত্রে আপনি আবার বিপদে পড়তে পারেন, স্যার এটা তো এমনি হয়, এটা সমাধান কিছুই নেই। তাহলে কিবোর্ড শর্টকাটটা, যেহেতু এটা সবাই জানে, আমার এটা মনে রাখতে হবে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফন্টগুলো, হ্যাঁ সেজন্য আমার হচ্ছে যত টেক্সট আমি ইউজ করব সবগুলো টেক্সটকে ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন করে দিলে, দিয়ে তারপরে সেভ করবো এআই।
তাহলে সেটা ভেক্টর হয়ে যাবে পরে। এখন যদি সে বলে যে না আমার আমি টেক্সট চেঞ্জ করব, তুমি ক্রিয়েট আউটলাইন করে দিও না, তখন কি করব? আমি যে ফন্ট ইউজ করছি সেই ফন্টের ফাইল আমি তাকে পাঠিয়ে দিব। আমি যখন তাকে ফাইল পাঠাবো, আমার যে এআই ফাইলটা পাঠাবো, ওই এআই ফাইলের এখানে আর একটা ফাইল করব, ওইটা মানে ইয়েতে ধরেন আমার যে ফন্টের যে ফাইলগুলো আছে, ইনস্টল ফাইলগুলো, আমি চাইলে ওই ফাইলগুলো তাকে দিতে পারি একটা ফোল্ডারের ভিতরে, দিয়ে ওটাকে জিপ করে দিলাম, জিপ করে তাকে পাঠিয়ে দিলাম, এটা করতে পারি। অথবা হ্যাঁ, এটাও তো শো করে, কারণ অত কিছু নাও বুঝতে পারে, অনেকে এত কিছু নাও বুঝতে পারে, তখন আমি তাকে ফন্টের ফাইলগুলোই দিয়ে দিব যে আপনি এগুলো ইনস্টল করেন, দেন এটা সাপোর্ট করবে। অথবা যদি ফাইল পাঠাতে না পারেন, ফন্টের নামটা তাকে অন্তত একটা ওই নোটপ্যাড লিখে, নোটপ্যাডে তার ফন্টের নামগুলো লিখে দিয়ে পাঠিয়ে দেন যে আপনি এটা সার্চ করে ডাউনলোড করে নেন, তাও হয়। এইভাবে তখন তাকে কিন্তু ফন্টগুলো পাঠাইতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা বিষয়। এখন এক্সপোর্ট করব, সব কিছুই আছে, আমি এখন এক্সপোর্ট করব। ধরেন ছবি বানাইলাম, জেপিজি বানাইলাম, এবার আমি ডাউনলোডেই থাকলাম, বিজনেস কার্ড, ঠিক আছে, এক্সপোর্ট সিএমওয়াই কে, ঠিক আছে, 72টা হবে না, এটা হবে রেজলিউশন 300। হ্যাঁ, এখানে একটু দেখে নেবেন, দিলাম, দিয়ে আমি এটা ওকে দিলাম, যাই দেখি কি হইলো। হ্যাঁ, ও আচ্ছা, দাঁড়ান, এই দুটো এক্সপোর্ট করলাম না, যেহেতু দুইটা আর্টবোর্ড, ও আচ্ছা আচ্ছা, আর্টবোর্ড যেহেতু দুইটা, সে তখন আর্টবোর্ড সেভ করতেছে। এবার যদি সেভ করে দিয়ে কি হয়, এবার দেখেন, ও এখানে আর্টবোর্ড দুইটা আছে, তো একের অধিক আর্টবোর্ড যখন থাকবে, তখন তো সে আসলে কোন আর্টবোর্ডে বাকি অবজেক্টগুলোকে নিবে সে তো বুঝতে পারতেছে না, তখন কিন্তু সে শুধুমাত্র আর্টবোর্ডটাকে সেভ করতেছে, বুঝছি। আর যখন একটা আর্টবোর্ড থাকবে, তখন দেখেন কি হয়, সবগুলো অবজেক্ট সেভ হয়েছে না, সবগুলো অবজেক্টে কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। তখন আমার কি করতে হবে, হুম, মানে এখন যেটা হলো, যখন দুইটা আর্টবোর্ড ছিল, মানে একের অধিক যখনই আর্টবোর্ড থাকবে, তখনই এক্সপোর্ট করলে ওই আর্টবোর্ডেরটাই সেভ হবে, বাইরের অবজেক্টগুলো সেভ হবে না, কারণ আমি তো ডিলিট করে দিছি, আমি আর্টবোর্ডটাকে ডিলিট করে দিছি, আর্টবোর্ড টুল সিলেক্ট করে ওটাকে ডিলিট করে দিছি, ঠিক আছে। এখন এটা একটা অবজেক্ট এখানে পড়ে আছে, তাহলে সবকিছু মিলে সেভ হইলো, বুঝছেন বিষয়টা? ওই তো এর আগে প্রথমবার যেটা দিলাম সেটাতেই দুইটা আর্টবোর্ডই সেভ হয়েছে, বাকিগুলো সেভ হয়নি, এক্সপোর্ট হবে না। কারণ ওইটাই বলতেছি, যখন একের অধিক আর্টবোর্ড থাকবে, তখন আর্টবোর্ডের ভিতরে যা থাকবে শুধুমাত্র তাই এক্সপোর্ট হবে, এর বাইরে আর কিছু এক্সপোর্ট হবে না। আর যখন একটা আর্টবোর্ড থাকবে, তখন সবকিছু মিলে এক্সপোর্ট হবে। তখন আমাকে কি করতে হবে এটা এড়ানোর জন্য, আর্টবোর্ডটাকে ডিলিট করে দিছি, শেপ তো একটা বানাইছিলামই, হ্যাঁ নিচে আর্টবোর্ডটা দেখেন না, নাই। তাহলে আমি যখন এবার যখন আমি এক্সপোর্ট করব, এবার যখন এক্সপোর্ট করতেছি, যখন একটা আর্টবোর্ড, তখন আমাকে ইউজ আর্টবোর্ড ক্লিক করতে হবে। এবার যখন ইউজ আর্টবোর্ড ক্লিক করব, করে যখন আমি এটাকে সেভ করব, এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করলাম, এবার দেখেন কি হয়, এই দেখেন, এই যে এটা হয়, তাহলে শুধু আর্টবোর্ডটা আসলো। আর যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক না করি, তখন কিন্তু সবগুলোই বারবার আসবে, সবকিছু আসবে, যেহেতু এখানে একটা আর্টবোর্ড আছে। আর একের অধিক আর্টবোর্ড থাকলে তখন আর ওইগুলো আসবে না, আর ইউজ আর্টবোর্ড ক্লিক না করলেও অটোমেটিক শুধু আর্টবোর্ডে যা আছে তাই সেভ হবে, দুইটা আর্টবোর্ডই সেভ হবে, হ্যাঁ।
যেমন এই যে প্রথমবার হয়েছে, এই যে এটা 1, এটা 2। না, একসাথে তো হবে না। না, একসাথে হবে না। দুইটা আর্টবোর্ড আছে মানে দুইটা ইমেজ হবে। যত আর্টবোর্ড হবে তো এটা ইমেজ হবে। যদি দুইটাই করতে চান তাহলে একটা আর্টবোর্ডের উপরে দুইটা ডিজাইনকে একটা আর্টবোর্ডের উপরেই রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ডিজাইনটা একটা আর্টবোর্ডের উপরে ডিজাইন দুইটাকে পাশাপাশি রেখে তারপরে সেভ করতে হবে, তাহলে হবে। ঠিক আছে, বুঝছি। এই সেভ করার বিষয়টা কি বুঝছি। আচ্ছা, এখন সেভ করার এখানে আরো দুটো জিনিস আছে, আমি আর একটু ক্লিয়ার করে দিই, যেহেতু সেভে আসছি। সবাই একটু প্র্যাকটিস করে নেন এখন। এখানে দেখেন, আমরা দুইটা জায়গা থেকে কিন্তু ইমেজ সেভ করতেছি বা ফাইল সেভ করতেছি। একটা হচ্ছে সেভ তো আমরা করতেছি, এটা তো জানি, বুঝতেছি। আর একটা হচ্ছে ইউজ করতেছি সেভ অ্যাজ। সেভ অ্যাসে যদি আমরা ইউজ করি, এখান থেকে কিন্তু আমরা ভেক্টর ফাইল সেভ করতে পারবো, বিভিন্ন ধরনের ভেক্টর ফরম্যাট সেভ করতে পারবো। তার মধ্যে এই যে পিডিএফ আছে, ইপিএস আছে, এসভিজি আছে, এই ফরম্যাটগুলোতেও কিন্তু আমরা চাইলে সেভ করতে পারবো। এগুলো কিন্তু ভেক্টর ফরম্যাট। হ্যাঁ, হ্যাঁ, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। আমরা কিন্তু ইনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। বেশি প্রশ্ন করেন না, পেঁচায় যাবো নাইলে, ওরা আমিও বিপদে পড়বো। আচ্ছা, তাহলে এআই, পিডিএফ, ইপিএস, এসভিজি, এগুলাতে কিন্তু আমরা চাইলে এখান থেকে সেভ করতে পারি। ঠিক আছে, এগুলা কিন্তু ভেক্টর ফরম্যাট। হ্যাঁ, স্কেলেবল এগুলা ফাইল। এখন আর একটা জায়গা আছে এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে, এই যে এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে। হ্যাঁ, এখানে এখানে সাধারণত কি কি প্রয়োজন পড়ে, ধরেন এখান থেকে কিন্তু পিডিএফও করতে পারি। যেমন ওখানেও পিডিএফ পাইলাম, এখানেও পিডিএফ পাচ্ছি, এখানেও পিডিএফ করতে পারি। তারপরে যে ডিএক্সএফ, হ্যাঁ, ডিডাব্লিউজি, এর অনেকগুলো ফরম্যাট আছে। বিএমপি, সিএসএস, অনেকগুলো এতগুলো প্রয়োজন পড়ে না, এগুলো আসলে লাগে না যদিও। না, না, এতগুলো শর্টকাট লাগবে না। আমরা সাধারণত যেগুলো ইউজ করে থাকি সেইগুলোর ফুল ফর্মগুলো জানতে হবে। ইপিএস, পিএনজি, এআই, হ্যাঁ, পিএসডি মানে ফটোশপের ফাইল, যেটা ফটোশপ ডকুমেন্ট। তারপরে হচ্ছে এসভিজি। তারপরে এখানে আরেকটা আছে টিফ। হ্যাঁ, 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 পিডিএফ হবে। হ্যাঁ, তাহলে এখানে জেপিজি আছে, জেপিজির ফুল ফর্মটাও জানতে হবে। হ্যাঁ, পিএনজি, জেপিজি, এগুলা। হ্যাঁ, এখানে আরেকটা আছে, এখান থেকে রাস্টার পাবো, এখান থেকে সব রাস্টারই হবে। এখান থেকে এক্সপোর্ট করলে সব রাস্টারই হবে। ঠিক আছে, আর সেভ অ্যাজ করলে আমরা ভেক্টর সেভ করতে পারবো বিভিন্ন ফরম্যাটে। এসভিজিটা ভেক্টরই থাকবে, হ্যাঁ, এটা ভেক্টর হবে, এখান থেকেও ভেক্টর সেভ করতে পারেন। এই যে আমি দিলাম, এটা না, হ্যাঁ, এটা তো ওয়েব ফাইলই। এই দেখেন, এটা ওয়েবে ওপেন হবে। আর এটাকে যদি আমি এখান থেকে ওপেন করি, এই যে ওপেন, ভেক্টরি আছে না, এটা আমি ওয়েবে আপলোড করতে পারবো, আবার হচ্ছে এটা ভেক্টর হিসেবে আমরা এখানে ইউজ করতে পারবো, দুটোই হবে। সেভ করার বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমরা সমস্যা আছে কোনো? তাহলে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারতেছি, সেভও করতে পারতেছি। আপাতত এটা শেষ। পিডিএফ, আচ্ছা, এখান থেকে যদি পিডিএফ করি, পিডিএফ করলাম। এই যে পিডিএফ, হ্যাঁ, হ্যাঁ, ক্রমেই পিডিএফ ভিউয়ারটা নাই, এই জন্য এখানে ডাইরেক্ট হচ্ছে ওয়েবসাইটে। হ্যাঁ, এটি তো প্রিন্ট রেডি। আচ্ছা, রেজিস্ট্রেশন মার্কটা
ওয়েট, আর কিছু আছে? তার আগে কিছু কিবোর্ড শর্টকাট একটু না জানলেই না, আমি একটু বলে দেই। যেটা হচ্ছে আমরা অনেক সময় যে পেজ মুভ করতেছি না, যেমন আমি এই যে পেজ মুভ করতেছি, এইভাবে পেজটাকে মুভ করতেছি, এটা সবাই পারেন কিভাবে? হ্যাঁ, স্পেস স্পেস বাটনটা আছে না, স্পেস বাটনটা চাপ দিলেই এই হ্যান্ড টুলটা আসবে মাউস পয়েন্টে, ঠিক আছে? মাউস পয়েন্টে আমার হচ্ছে এই হ্যান্ড টুলটা আসবে, হ্যান্ড টুলটা আসলে আমি এভাবে মাউস দিয়ে ক্লিক করে ধরতে পারবো, দেখেন ধরতেছে তাই না? ধরে আমি এভাবে মুভ করতে পারবো, ঠিক আছে? এটা আর এখানে কিন্তু হ্যান্ড টুলও আছে, আমরা চাইলে কিন্তু হ্যান্ড টুল ইউজ করতে পারি এই যে। বাট বারবার টুল নিয়ে কাজ করার চেয়ে আমরা যদি মাউস কি বলে স্পেস ধরে যদি আমরা এই কাজটা করি তাহলে কিন্তু সহজ হয় বেশি, তাই না? ইচ্ছা মতো ছেড়ে দিলাম আর ধরলাম, তাই না? এটা বেশি সহজ হয়ে যায়, এটা একটা বিষয়। এরপর হচ্ছে জুম ইন জুম আউট কিভাবে? হ্যাঁ, অল্ট বাটনটা ধরলে, অল বাটনটা চেপে ধরে মাউস স্ক্রল করলেই কিন্তু আমরা জুম ইন জুম আউট করতে পারতেছি। জুম ইন জুম আউট করার ক্ষেত্রে আমার মাউস পয়েন্টটা যে জায়গায় থাকবে সেই জায়গাটাই কিন্তু জুম হয়ে আসবে, তাই না? এরকম, বুঝছি? ক্লিয়ার? তাহলে আমরা পেজ মুভ করতে পারতেছি, জুম ইন জুম আউট করতে পারতেছি। আবার কাজ করার সময় কিন্তু অনেক সময় আমাকে ওই জুম ইন জুম আউট করতে হয়, কারণ অনেক সময় কাজ করতে গিয়ে দেখা যায় যে অনেকেই আছে ছোট্ট দেখা যাচ্ছে না, তারপর ওভাবেই কাজ করতেছে কষ্ট করে, কি দরকার? আমি একটু জুম করে নিই, নিয়ে ওই জায়গাটা তাহলে আরো ভালো দেখতে পাবো, দেন কাজ করব। আবার প্রয়োজনে আমি আবার এটাকে জুম আউট করবো, জুম ইন করবো, তাই না? এই বিষয়টা। অবজেক্ট লক করা যায় কিভাবে? কন্ট্রোল কন্ট্রোল টু, কোন একটা অবজেক্ট লক করে দিব, এইটা যাতে আর মানে এটা যাতে আর নড়াচড়া না করে, এটাকে লক করে দিব। লক করার জন্য কন্ট্রোল টু, কন্ট্রোল প্লাস টু, হ্যাঁ, কন্ট্রোল টু, এইটা কিন্তু লক হয়ে গেল। আনলক হচ্ছে কন্ট্রোল অল্টা টু, কন্ট্রোল অল্টা টু, এগুলো একটু মনে রেখেন, হ্যাঁ, কাজ করতে গেলে এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, হুম, না বুঝছি, হ্যাঁ সমস্যা নেই, করা যেতে পারে। আচ্ছা, এটা গেল। আবার এই অবজেক্টটাকে হাইড করতে গেলে কন্ট্রোল থ্রি, কন্ট্রোল থ্রি, হাইট হলো, হাইট হয়ে ওখানেই থাকলো কিন্তু সেটা হাইট অবস্থায়। এটাকে আনহাইড করতে গেলে কন্ট্রোল অল্টা থ্রি, কন্ট্রোল অল্টা থ্রি, কন্ট্রোল থ্রি, কন্ট্রোল অল্টা থ্রি, হাইট আনহাইট। কাজ করার সময় কাজের সুবিধার্থে অনেক সময় লক করে রাখতে হয় কোনো একটা অবজেক্টকে, আবার কাজের সুবিধার্থে কখনো কখনো ওর পিছনে যখন ছোট শেপ থাকে তখন তো সেটাকে দেখতে পাই না, ওই ক্ষেত্রে আমরা কখনো কি করতে পারি, এই শেপটাকে হাইড করে রাখতে পারি, তাই না? তাহলে পিছনের শেপটা আমি দেখতে পাবো এবং ওটার উপরে কাজ করতে পারবো। এরকম কিন্তু অনেক সময় সমস্যায় পড়তে হয়, আমরা কাজ করতে গেলে এই সমস্যাগুলো ফেস করব, দেন আমরা তখন এই কাজগুলো করব। কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করতে পারবো, আবার কন্ট্রোল আল্টা থ্রি দিয়ে আনহাইড করতে পারবো। লক করব কন্ট্রোল টু দিয়ে, আনহাইড করব কন্ট্রোল আল্টা টু দিয়ে। এগুলা ম্যানুয়ালিও আছে, হ্যাঁ,
আপনি অবজেক্টে গেলে এগুলো পাবেন, এই যে দেখেন লক, তারপরে হাইট, দেখছেন সবই আছে। এই যে কন্ট্রোল 3, কন্ট্রোল 2, এখানে ম্যানুয়ালি এখানে আছে। আপনি চাইলে কিন্তু অবজেক্ট থেকে, আমরা এই যে কিবোর্ড শর্টকাট ইউজ করতেছি, অবজেক্ট থেকে এখান থেকেও আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসি টুলসের দিকে। এই যে একটা অবজেক্ট বানাইলাম, এই অবজেক্টটা এই যে মুভ করতেছি, এটাকে ধরে মুভ করতেছি না, কোন টুলের মাধ্যমে, কোন টুলের সাহায্যে এটা করতে পারতেছি? সিলেকশন টুল, তাই না? একদম নতুন কি কেউ আছে? একদম নতুন মানে এগুলোও জানি না এরকম কেউ আছি? আচ্ছা, এটা হচ্ছে সিলেকশন টুলের মাধ্যমে। আমরা যদি সিলেকশন টুলটা সিলেক্ট না করে দেন আমরা কোনো অবজেক্টকেই মুভ করতে পারবো না, বা কোনো অবজেক্টকে সিলেকশন করতে পারবো না। আচ্ছা, এইটা কি করতেছে? পুরো অবজেক্টটাকে সিলেক্ট করতেছে, তাই না? পুরো অবজেক্ট সিলেক্ট করতেছে। এখন আমি চাচ্ছি এই অবজেক্টের কোনো একটা অংশকে সিলেকশন করব। সিলেকশন টুল দিয়ে পুরো অবজেক্টটা সিলেকশন করতেছে, বাট আমি এখন চাচ্ছি এই অবজেক্টের কোনো একটা অংশকে সিলেকশন করব। সেটা কিভাবে করব? ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। দেখেন টুল দুটো কিন্তু একই রকম দেখতে, সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, টুল দুটা দেখতে একই রকম। তাহলে এই সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে সম্পূর্ণটা সিলেকশন করে, আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে ওই অবজেক্টের নির্দিষ্ট কোনো একটা অংশকে সিলেকশন করতে পারে, নির্দিষ্ট একটা পয়েন্ট সিলেকশন করতে পারে, নির্দিষ্ট একটা লাইনকে সিলেকশন করতে পারে। কিভাবে? ধরেন আমি এই লাইনটা সিলেকশন করব, এই দেখেন এই লাইনটা সিলেকশন হচ্ছে, এই পয়েন্টটা সিলেক্ট করব, এই দেখেন এই পয়েন্টটা মুভ করতেছে, তাই না? তাহলে এই কোন একটা অবজেক্টের কোনো একটা অংশকে আমরা যদি সিলেকশন করতে যাই, তাহলে কি করতে হবে? আমার ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করতে হবে। বুঝছি? ক্লিয়ার? আবার এই অবজেক্টটা সিলেকশন মানে আমি এই অংশটাকে সিলেকশন করলাম, এখন আমি চাচ্ছি এই পাশের এই অংশটাকেও সিলেকশন করব, এই পয়েন্টটাকেও সিলেকশন করব। তাহলে একটা সিলেকশন করার পরে পরে আরেকটা সিলেকশন কিভাবে করব? যদি এটাতে ক্লিক করি ওটা ছেড়ে দিবে, আবার এটাতে ক্লিক করলে ওটা ছেড়ে দিচ্ছে। উপায়? শিফট। তাহলে কি করতে হবে? শিফট চাপতে হবে। একাধিক এক এক আমরা প্রথমবার যখন সিলেকশন করব তখন কোনো কিছু প্রেস না করেই সিলেকশন করতে পারি, বাট যখন একটা সিলেকশন করার পরে আরেকটা সিলেকশনে যাব তখন অবশ্যই আবার কি করতে হবে? শিফট চাপতে হবে। কি? শিফট। তাহলে আমি শিফট চেপে এটাতে যদি ক্লিক করি তাহলে এটাও সিলেকশন থাকলো, এটাও সিলেকশন থাকলো। এইবার আমি এটাকে এই যে মুভ করতে পারতেছি, ঠিক আছে? এই যে হচ্ছে না? হবে। আগে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে না, সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা আগে সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে একবার। এই দেখেন এই পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে এখন। এবার শিফট চেপে এই পয়েন্টটাতে ক্লিক করলাম, এটাও সিলেকশন হলো। এই যে এইবার আমি এটাকে ধরে এই যে মুভ করতে পারবো, চাইলে ডিলিটও করে দিতে পারি। হ্যাঁ, হবে হবে। আচ্ছা, তাহলে আমরা সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন টুল বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল দেখলাম, তাই না? বুঝছি না বিষয়টা? সিলেকশন, সহজ সহজ কথা, সিলেকশন টুল হচ্ছে পুরো অবজেক্ট সিলেকশন করে, আর ডিরেক্ট সিলেকশন টুল ওই অবজেক্টের নির্দিষ্ট একটা অংশকে সিলেকশন করতে পারে। শেষ। এর উপর কোনো কথা আছে? আচ্ছা, এখন এখানে দেখেন ম্যাজিক টুল আছে, এই যে ম্যাজিক অন টুল। এই ম্যাজিক অন টুলের কাজ হচ্ছে
এও সিলেকশন করে, মানে উপরের প্রথম 4টা টুলসই হচ্ছে সিলেকশন তৈরি করে, মানে সিলেকশন করে। তো এই সিলেকশন করার ওয়েটা শুধু আলাদা। হ্যাঁ, তাহলে ম্যাজিক ওয়ান টুল যেটা, সেইটা শুধুমাত্র কালার ওয়াইজ সিলেকশন তৈরি করে। ও কি করে? কালার ওয়াইজ সিলেকশন তৈরি করে। কিভাবে? একই কালারের একাধিক অবজেক্ট থাকলে সেটাকে সে সিলেকশন করে। যেমন আমি যদি ধরেন এই অনেকগুলো অবজেক্ট, তাই না? এই যে 3 কালারের অবজেক্ট হচ্ছে এখানে। যেমন আমি যদি এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই গোল্ডেন কালারটাতে সিলেক্ট করি, কি করলো? সে ওই কালারের যতগুলো অবজেক্ট আছে সবগুলোকে সে সিলেকশন করলো। এটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। বুঝছি? এই যে আবার এই ম্যাজিক ওয়ান টুলের যদি টুলের উপর ডাবল ক্লিক করি, এই যে একটা প্যানেল আসলো, এইখানে এবার হচ্ছে দেখেন এখানে টলারেন্স আছে 20 টলারেন্স। এই টলারেন্সটা আমি যদি কম বেশি করি দেন সে কিন্তু তার সিলেকশনেও পরিবর্তন আসবে। কেমন? ধরেন আমি যদি এখানে 1 দেই, এখানে তো 20 আছে, 20 আছে মানে হচ্ছে আপনার এই যে গোল্ডেন কালারটা আমি সিলেকশন করলাম না, ওই গোল্ডেন কালারের কাছাকাছি কালার, মানে একেবারে ক্লোজ, তার খুব কাছাকাছি কালারের যদি আরও কোনো অবজেক্ট থাকে সেই কালারগুলোকে সে ধরতে পারবে ওই সিলেকশনের মাধ্যমেই। বাট আমি যদি এখানে ধরেন এখানে 20 লেখা আছে, আমি যদি দেখি, সাপোজ আমি এখানে আরও 1-2টা অবজেক্ট বানাইলাম, এটার কালারটা ধরেন একটু, এই যে এটা চেঞ্জ আছে না? এবার এটাকে আর লাইট দিই, এই যে এবার দেখেন কি ধরছে না? আমি এই দুইটার কালার এটা হচ্ছে একটু আলাদা না? চেঞ্জ করে দিছি না? একটুখানি চেঞ্জ করে দিছি। কালার কোড কিন্তু এটার আলাদা, এটার আলাদা, এটার আলাদা। অথচ সে কিন্তু সিলেকশন করতেছে এটাকে সহ। কেন? কারণ তার পাওয়ার দেওয়া আছে, সে সিমিলার ধরেন 20টা কালার সে সিলেকশন করতে পারবে। সিমিলার, ভেরি সিমিলার, খুব ক্লোজ, এইরকম টাইপের 20টা পর্যন্ত কালার সে সিলেকশন করতে পারবে। বাট আমি যদি তাকে এখন বলে দিই যে তুমি এখানে একটার বেশি ধরবা না, এবার দেখেন সে ওই একটা এই কালার দুইটাকে বাদ দিয়ে দিল, এটাকে ধরবো, শুধু এটা ধরলো। বুঝছি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, তখন সে শুধুমাত্র একটা কালারই সিলেকশন করবে। আর যখন ওখানে 20 দিব তখন সে সিমিলার ধরেন আরো 20টা কালার ধরতে পারবে। বিষয়টা বুঝছি? এই হচ্ছে বিষয়। তাহলে ম্যাজিক ওয়ান টুল কিভাবে কাজ করে? সে একই কালারের একাধিক অবজেক্ট সিলেকশন করে, সোজা কথা। এর বাইরে কোনো কথা আছে? নাই। এরপরে আরেকটা টুল আছে, এটা টুল হচ্ছে কি? ল্যাসো টুল। এই ল্যাসো টুলের কাজ কি? এরও কাজ হচ্ছে সিলেকশন তৈরি করা। এ কিভাবে সিলেকশন করে? এ হচ্ছে হ্যান্ড এভাবে ড্র করে সিলেকশন করতে পারে। এই যে আমি ড্র করে যে জায়গাটা সিলেকশন করে দিব, ওর ওই ড্রর ভিতরে যত অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্টে সে সিলেকশন করবে। আমি যেভাবে ড্র করব ওই এরিয়ার ভিতরে যা থাকবে, এই যে এই যে ওই এরিয়ার ভিতরে যা থাকবে তাই সে সিলেকশন করবে। বুঝছি? শেষ। এর উপর আর কোনো কথা নেই। এই 4টা টুল হচ্ছে সিলেকশন টুল। এই টুলগুলা এভাবেই কাজ করে। ক্লিয়ার? পেন টুল দিয়ে কি করি আমরা? আচ্ছা, তার আগে শেপ টুলটা নিয়ে একটু কথা বলি। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা শেপ ব্যবহার করতেছি বারবার, তাই না? এখানে দেখেন শেপ টুল আছে, ওই টুল থাকুক, শেপ টুল আছে। শেপ টুলে দেখেন অনেকগুলো টুলস আছে। এর মধ্যে এই ফ্ল্যাট টুলের প্রয়োজন পড়ে না তেমন একটা, এটা আপাতত বাদ দেন। ফ্ল্যাট টুল দিয়ে জাস্ট একটা ওই লাইটের মতো তৈরি হয়, এটা বাদ দেন আপাতত। এইখানে স্টার, পলিগন, ইলিপস আর রেক্টেঙ্গেল, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে না, এটারও প্রয়োজন পড়ে না। তাহলে রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন আর স্টার, তাহলে এখানে কয়টা? ধরেন 3 3 6টা। ডিফল্ট শেপ কয়টা? 6টা। ফ্ল্যাটটা যদি বাদ দেয় তাহলে 5টা। মাঝে মাঝে এটা নিয়ে কোশ্চেন হয়
মাঝে মাঝে এটা নিয়ে কোশ্চেন হয় যে আমরা ডিফল্ট মানে ইলাস্ট্রেটরে কয়টা ডিফল্ট শেপ টুল আমরা পাই বা এরকম কিছু একটা, তখন আমরা বলবো অবশ্যই 6টা বলবো। বলতেই পারি 6টা, ফ্ল্যাট টুলটাও যেহেতু আছে তাই না। 6টা বা 5টা যদি অপশন থাকে, ধরেন এমসিকিউতে আছে তাই না, 5টা থাকলে 5টা, 6টা থাকলে 6টা উত্তর দিব। 2টা, 2টা হলে তো হইল না উত্তর, কারণ এখানে তো 2-এর বেশি আছে। তাহলে 6টা দিব। হ্যাঁ, আর 6-এর অপশন না থাকলে যদি 5 থাকে তাহলে 5টা দিব, আর এর কম থাকলে দিবই না। 7টা আছে এখানে, শেপ টুলে 7টা আছে। দেখেন তো, শেপ টুল, শেপ টুল, শেপ টুল। আচ্ছা, তাহলে এই শেপ টুলে দেখেন, শেপ টুলে প্রথমে আমরা একটা পাচ্ছি কি রেক্টেঙ্গেল, তাই না। রেক্টেঙ্গেলটা কি চতুর্ভুজ, 4টা বাহু, তাই না। এইটা আমরা যখন ড্র করতেছি দেখেন, এই যে ড্র করতেছি যেদিকে টানতেছি সেই দিকে বড় হচ্ছে তাই না। এইটাকে লম্বা করা যাচ্ছে, চ্যাপ্টা করা যাচ্ছে, বাট আমি চাচ্ছি স্কোয়ার করব, সমান চারদিকে। কি করব তখন, শিপ ধরবো। গুড, এই যে শিপ ধরলে এটা কি হবে, সমান হবে। একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে কোনো অবজেক্ট, যে কোনো অবজেক্ট অথবা পুরো ডিজাইনও হতে পারে, আমরা যখন ছোট অথবা বড় করব অবশ্যই শিফট চেপে ছোট বড় করব, তা না হলে কি হবে, এটা রেশিওটা নষ্ট হয়ে যেতে পারে, চ্যাপ্টা হয়ে যেতে পারে, লম্বা হয়ে যেতে পারে, একটুখানি হলেও লম্বা চ্যাপ্টা হতে পারে। তো আমরা কি করব, আমরা যখন অবজেক্ট ছোট বড় করব অবশ্যই শিফট চেপে ধরে তারপর ছোট বড় করব, তাহলে কি হবে, ওটার অবজেক্টটা কি রেশিওটা ঠিক থাকবে। অনেক সময় থাকে না, ধরেন আমি যদি আহ, ধরেন ইমেজটা নিয়ে আসলাম, এই দেখেন, এটা এত বড়, আমি ছোট করি, ধরেন ছোট করতেছি, আমি কোনো চাপই নেই, হচ্ছে না, একটু চ্যাপ্টা বা একটু লম্বা হতে পারে না, হতেই পারে, যেটা আমার চোখে ধরা নাও পড়তে পারে, তাহলে রেশিওটা একটু হলে কিন্তু কম বেশি হয়ে গেল। এই জন্য আমি কি করব, এটা এড়ানোর জন্য অবশ্যই শিফট চেপে তারপর ছোট বড় করব, তাহলে কি হবে, এটা রেশিওটা কখনোই নষ্ট হবে না, অরিজিনাল যেরকম ছিল ওরকমই থাকবে, বাট ছোট বড় হবে। ক্লিয়ার। অবজেক্ট ছোট বড় করলে কখনোই শিফট ছাড়া ছোট বড় করব না, সোজা কথা। ঠিক একইভাবে এটাকে ছোট বড় করলে ছোট বড় আমরা শিফট চেপে করব। এমনকি টেক্সটও যদি ছোট বড় করি শিফট চেপে তারপর ছোট বড় করব, যদি শিফট না চাপি এই যে একটা লম্বা হতে পারে। ঠিক আছে, অনেকে না বুঝে এটা করে, বলে যে না স্যার আমি তো করিনি, ঠিকই তো আছে, কিন্তু যারা ভুল ধরার তারা তো সহজেই, তাদের চোখে সহজেই পড়ে এটা। ওকে, তাহলে এটা হচ্ছে রেক্টেঙ্গেল বলি আমরা, হ্যাঁ, রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে রেক্টেঙ্গেল শেপ তৈরি করা যায়। তারপর এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে, জাস্ট কর্নারগুলো রাউন্ড করা। ঠিক আছে, এখন এইটা কেন বললাম যে এটার প্রয়োজন পড়ে না, আমরা চাইলে কিন্তু এই যে দেখেন এটাকে রাউন্ড করতে পারি, তাহলে ওইটার প্রয়োজন প্রয়োজন আছে আলাদা করে, প্রয়োজন নাই। এখন এইখানে একটা বিষয় আছে, এই যে আমি এটা রাউন্ড করলাম না মাথাগুলা, আমি ধরেন এটাকে ছোট করব, কি ঘটলো, এই সমস্যাটা আপনারা ফেস করবেন, আপনাদের এই সমস্যাটা হবে, স্যার আপনি তো, আমি তো এটা এরকম করছিলাম, ছোট করার সাথে সাথে এটা গোল হয়ে গেছে, কি করব, হতে পারে এরকম। এইটা যাতে সমস্যা, আবার দেখেন স্টকটাও দেখেন মোটা হয়ে গেছে না,
সবাই কি আছেন ক্লাসে? সবাই কেন জানি মনে হচ্ছে নিজের মতো করে ব্যস্ত সবাই। আমিও আমার মতো করে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, দেখেন এখন এই যে স্ট্রোকটা, এখন দেখেন এখানে স্ট্রোকটা যতটুকু আছে, আমি যখন এটাকে ছোট করতেছি স্ট্রোকটা বড় হচ্ছে না? স্ট্রোকটাও বড় হয়ে গেছে, আবার কর্নারগুলা বড় হতে হতে গোল হয়ে গেছে, তাই না? এইটা এড়ানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, সবাই এখনই করে নেন। দেখেন এই শেপটা সিলেক্ট করার সাথে সাথে কন্ট্রোল প্যানেলে দেখেন ট্রান্সফর্ম অপশন আছে, সবাই ট্রান্সফর্মে যান, এখনই করে নেন। এটা একবার করলে আর সেকেন্ড টাইম এটাকে ঠিক করতে হয় না। সবাই ট্রান্সফর্মে ক্লিক করেন। করছেন? এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা স্কেল কর্নার আর একটা হচ্ছে স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। এই দুইটাতে টিক মার্ক দেন সবাই। দিছেন? ওকে, ডান। আর কিছু করতে হবে না। এবার এটাকে যদি আমি ছোট করি, হয়েছে রাউন্ড? রাউন্ড হয়েছে? স্ট্রোক কি বড় হয়েছে? হয় নাই। আরো ছোট করব, তাও সমস্যা হবে না। এই যে দেখেন, হয়েছে? কোনো সমস্যা? বেশি ছোট হয়ে গেছে। এই যে, ওকে, ক্লিয়ার? এই সমস্যাটা আর কখনো পড়তে হবে না। সব সময় হয় না, আজকে সমাধান হইল। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা পেলাম রেক্টেঙ্গেল। ইচ্ছা করতেছে সবাই প্র্যাকটিস দিয়ে দিই এখনই, সবাই প্র্যাকটিস করুক। প্র্যাকটিস দিব তো আমি। প্র্যাকটিস করলে সাথে সাথে, আমার সাথে সাথে প্র্যাকটিস করলে হয় কি, মানে আপনারা অনেক কিছু শুনবেন না, অনেক কিছু বুঝবেন না, পরে বলবেন স্যার এটা কেমনে করলেন, আবার বলতে হবে আমাকে, আবার করতে হবে, এটা হয়। আচ্ছা, তাহলে এটা দেখেন, আমি এই যে দেখেন কর্নারগুলো কিন্তু রাউন্ড করা যাচ্ছে, তাই না? এই যে দেখেন কিভাবে, জাস্ট ওই যে অ্যাঙ্করের চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, সেই অ্যাঙ্কর পয়েন্টে দেখেন এই যে ছোট্ট একটা বিন্দু আছে, একটা বিন্দু উঠতেছে, এই যে, তাই না? এটা ধরে টান দিলেই কিন্তু এটা রাউন্ড হচ্ছে। এখন আমি যদি বলি যে আমি শুধুমাত্র, আমি সবগুলা কর্নার রাউন্ড করতে যাচ্ছি না, আমি একটা কর্নার রাউন্ড করব, দের কি করব? না না, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে ওই পয়েন্টটা সিলেক্ট করব শুধু। এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে শিপ চাপলেও হবে। শিপ চাপবেন তাহলে সিঙ্গেল একটাই কাজ করবে, যেটা ধরবেন সেটাই কাজ করবে। এই যে, ও আমি তো ডিরেক্ট সিলেকশন টুল ধরছি, দাঁড়ান। ও হয়, না না, তাহলে তো ডিরেক্ট সিলেকশন টুল ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক করলে এটা সিলেকশন হবে। আচ্ছা, এই ডাবল ক্লিক করার বিষয়ে আরো ক্লিয়ার হব পরে। আমরা ডাবল ক্লিক করে অনেক কিছুই করতে পারি। ডাবল ক্লিক করলে হয় কি, সিঙ্গেল সিলেকশনটা হয়, মানে সিঙ্গেল সিলেকশনটা আসে। আচ্ছা, এটা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, সিলেকশন ছাড়া হবে না, সেটা ডিরেক্ট সিলেকশন কি করে করে না, যেমনি করেন। এখন দেখেন এখানে আর একটা প্রশ্ন আসে, যেহেতু রেক্টেঙ্গেল নিলামই, এই রেক্টেঙ্গেলের মধ্যে, হ্যাঁ, না না, এই রেক্টেঙ্গেলে পার্ট কয়টা আছে, এই অবজেক্টের মধ্যে পার্ট আছে কয়টা? না, তো চারটে বাহু আছে, সেটা ঠিক আছে, কিন্তু কি বলে, কেমনে বলি, একটাই রং, আরো একটা রং আছে, ব্ল্যাক কালার রং, দেখা দেখা যায় না? এটা দেখা যায় না? আমি হ্যাঁ, এই জন্যই বলতেছি এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্ট্রোক আর একটা ফিল। আমি এই দুটো জিনিস মিন করতেছি, একটা ফিল আছে আর একটা স্ট্রোক আছে, মানে ব্ল্যাক কালারের একটা স্ট্রোক আছে, গোল্ডেন কালারের ফিল আছে।
আচ্ছা, ফিল আর স্ট্রোকটা আমার বোঝা দরকার, যারা নতুন আছে তাদের বোঝা দরকার, যারা আমরা আগে থেকে জানি তাদের না বুঝলেও চলবে এটা। এখানে প্রত্যেকটা অবজেক্টেই কিন্তু ফিল আর স্ট্রোক থাকে, মানে ওই জমি থাকলে জমির আইল থাকে না, হ্যাঁ, স্বাভাবিক। ঠিক এরকমই অবজেক্ট থাকলে সেই অবজেক্টের কিনারও থাকবে। তো কিনার যেটা আছে সেটাকে আমরা বলতেছি স্ট্রোক, আর মাঝখানে যেটা সেটাকে বলতেছি আমরা ফিল। সোজা কথা যেটা, ফিল আর স্ট্রোক। আমরা যদি পাওয়ার পয়েন্ট ওয়ার্ডে কাজ করি তাও কিন্তু একটা শেপ নিলে সেখানেও কিন্তু ফিল আর স্ট্রোক থাকে, থাকে না? তার মানে সবগুলো অবজেক্টেরই একটা ফিল আর স্ট্রোক থাকে, থাকে কি না? ঠিক একইভাবে এখানেও যে শেপটা তৈরি করছি সেই শেপের মধ্যে ফিল আর স্ট্রোক দুইটা পার্ট আছে। আমরা এই যে দুইটা পার্ট আছে, ধরেন এখানে স্ট্রোকটা এই টাইপের, আমি কি এখন দেখে বলতে পারবো যে এখানে আসলে আমার স্ট্রোক আছে? যেহেতু দেখা যাচ্ছে না তার মানে স্ট্রোক এখানে আমার মনে হবে যে নাই, বাট স্ট্রোক কিন্তু এখানে আছে। কিভাবে বুঝবো? আমরা যদি কন্ট্রোল প্যানেলে তাকাই, এখানে স্ট্রোকে একটা স্ট্রোক, হালকা একটা স্ট্রোক, মানে 0.25 স্ট্রোক দেওয়া আছে। আর এইখানে যদি না বুঝি দেন আর একটা জায়গায় বুঝবো, সেটা হচ্ছে এই এই প্যানেলটার উপরে, এই যে এটা, এখানে দুইটা জিনিস আছে, এটা হচ্ছে ফিল আর এটা স্ট্রোক, দুইটা প্যালেট আছে, হ্যাঁ। এটা হচ্ছে ফিল আর নিচেরটা স্ট্রোক। তাহলে এই স্ট্রোকের যেটা আছে, আমি যখন অবজেক্টটা সিলেক্ট করতেছি তখন কিন্তু আমাকে শো করতেছে এই দুইটা পার্ট, আমার এই অবজেক্টের দুইটা পার্টি এখানে শো করতেছে, এবং সে বলতেছে যে আমার এই দুটো পার্টের মধ্যে কোনটাতে কি আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। ফিলের উপরে গোল্ডেন কালার দেওয়া আছে সেটা দেখাচ্ছে, গোল্ডেন কালার বলতে অরেঞ্জ কালার, সরি, তাই না? এটা দেখাচ্ছে। এবং এই ব্ল্যাক কালার যে স্ট্রোকটা, সেই স্ট্রোকটাও সে কিন্তু দেখাচ্ছে যে এখানে ব্ল্যাক কালারের স্ট্রোক ছোট হলেও আছে। যদি না থাকতো তাহলে কি দেখাইতো? হ্যাঁ, না থাকলে কি দেখাইতো? না থাকলে এরকম দেখাবে, না থাকলে এরকম ক্রস মার্ক দেখাবে, ঠিক আছে, হোয়াইট দিয়ে তার উপরে ক্রস মার্ক দেখাবে। তখন আবার বুঝতে হবে যে এই অবজেক্টের মধ্যে কোনো স্ট্রোক নাই। ক্লিয়ার? তাহলে আমরা কোনো একটা অবজেক্ট সিলেকশন করার পরে আমরা সহজেই এইখানে তাকালেই কিন্তু বুঝতে পারবো যে কোনটাতে কি কালার দেওয়া আছে। অনেক সময় অনেক ছোট থাকে, বুঝতে পারি না যে আসলে কি কালার দেওয়া আছে স্ট্রোকে, তাই না? তাহলে এইখান থেকে আমরা এখন এই অবজেক্টে কিন্তু স্ট্রোক নাই, আমি চাইলে ফিলটাকেও অফ করতে পারি। তার মানে কি এখানে আমার অবজেক্টটা আছে নাকি নাই? আমার অবজেক্টটা আছে, বাট সেটাতে কোনো কালার নাই, ফিলও নাই, স্ট্রোকও নাই, দুইটা জিনিসই আমার অফ করা, বাট এখানে একটা অবজেক্ট আছে। ক্লিয়ার? এখন এই প্যালেটের নিচে দেখেন তিনটা অপশন আছে। প্রথমটা, এখানে প্রথমটা লেখা আছে কালার, তার মানে সলিড কালার এটা। তারপরে একটা দেওয়া আছে, তার মাঝখানে যে অপশনটা আছে সেটাতে গ্রেডিয়েন্ট, তারপরে আছে নান। তিনটা অপশন। এখন আমরা একটা অবজেক্টে ফিল অথবা স্ট্রোকের উপরে তিনটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, একটা সলিড কালার অ্যাপ্লাই করতে পারি, একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, আর একটা কালারটাই অফ করে দিতে পারি। ঠিক আছে? ঠিক স্ট্রোক এবং ফিল দুইটার উপরই একইভাবে কাজ করে। এখন আমি ধরেন আমি এটাতে দিলাম ফিল, দিলাম ফিল কালার, ঠিক আছে। এই কালারটা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব? বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। ধরেন এইখানে দেখেন কন্ট্রোল প্যানেলে এটা স্ট্রোক আর এটা ফিল, দুইটা জায়গায় দুইটা বক্স আছে, আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। আবার এটাতে ক্লিক করলে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি, পারি না? পারি। এটা কিন্তু ফিল, আর এইটা যেটা, এটা কিন্তু স্ট্রোক, এই যে স্ট্রোক, এখান থেকে স্ট্রোক দিতে পারি, অথবা আমরা এখান থেকেও দিতে পারি, সরি, এই যে স্ট্রোক দিতে পারি। আবার এখন ধরেন স্ট্রোকটা বাড়াই দিলাম, এখন দেখেন আমি চাচ্ছি ফিল্ডে স্ট্রোকে আসবে, স্ট্রোকটা ফিলে যাবে, মানে আমি কি করব? ইনভার্স করব বা রিভার্স করব, এই দেখেন চেঞ্জ হয়ে গেল না? সহজে চেঞ্জ হয়ে গেল। এই যে উপরে যে অ্যারোটা আছে, এই যে এখানে বাঁকানো অ্যারোটা, ওইটার উপরে ক্লিক করলেই এটা রিফ্লেক্ট করবে, এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আচ্ছা। তাহলে অবজেক্টে ফিল আর স্ট্রোক বুঝছি। ক্লিয়ার? এই জিনিসটা না বোঝার কারণে অনেকে কাজ করতে গিয়া ফিলে কালার দিতে চায়, স্ট্রোকে কালার চাই, হে হয়, স্যার কি ঝামেলা, আমার তো হয়ই না।
যারা নতুন তাদেরকে এই সমস্যাগুলো ফেস করতে হয়। আমরা এখানে যারা আছি মোটামুটি আমার মনে হয় ১-২ জন বাদ দিয়ে সবাই আমরা আগে থেকেই সবকিছু পারি। মানে টোটাল এই জিনিসগুলো আমরা আগে থেকে বুঝি, তাই না? অনেকেই ১-২ জন আছে যারা হচ্ছে জানি না। তাদের জন্য নতুন মনে হচ্ছে, তাদের জন্য ভালো মনে হচ্ছে, কিন্তু বাকিরা অনেকের কাছে বোরিং মনে হতে পারে। স্যার কি শুরু করছে এটা, আজকে ক্লাসে না আসলেও ভালো করতাম, এরকম না? স্বাভাবিক। একটু ধৈর্য ধরে থাকেন, একটু কষ্ট করেন। গেল। তাহলে এটা রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল তো দেখলাম, কিভাবে কর্নার রাউন্ড করতে পারি সেটাও বুঝলাম, তাই না? ইলিপস একই রকম, জাস্ট এটা গোল্ড আর এটা হচ্ছে, তারপর পলিগন আছে, পলিগনে যেটা 6টা বাহু আছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ানো যায় অ্যারো বাটন। এই ড্র্যাগ করবেন যখন, তখন অ্যারো বাটন চাপবেন। এই দেখেন ড্র্যাগ করতেছেন না, আমি এখনো ছাড়ি নেই। এবার অ্যারো বাটনটা, এই যে ডাউন অ্যারো আপ অ্যারো দিবেন, আপনার এটাতে পয়েন্ট সংখ্যা বাড়বে কমবে, সর্বশেষ 3টা, সর্বোচ্চ অনেকগুলো হতে পারে। ঠিক আছে, বুঝছি। এটা করতে পারি। ট্রায়াঙ্গেলের যদি প্রয়োজন পড়ে এভাবে ট্রায়াঙ্গেল তৈরি করবেন। ওকে, ত্রিভুজ দরকার পড়লে এভাবে করতে পারেন। এর সাথে কি আছে, স্টার টুল আছে। স্টার টুল, এই যে স্টার, এটাতেও ওই অ্যারো বাটন যদি দেন স্টারের পয়েন্ট কম বেশি হবে। ঠিক আছে, বুঝছি। ওকে, এবার শেপ তো দেখলাম, ফ্লেয়ার বাদ দেন। আমরা এবার একটা কাজ করি, আমি আপনাদের প্র্যাকটিস, যেহেতু প্র্যাকটিস করার খুব ইচ্ছা, প্র্যাকটিস দেই। হ্যাঁ, আজকে ভালো লাগতেছে না? কয়টা বাজে? 12টা। থাকি, একটা পর্যন্ত থাকি। শোনেন, একটা প্র্যাকটিস দিয়ে দিই। আমি রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, সবাই দেখেন পরে প্র্যাকটিস করেন, আগে দেখেন তারপর প্র্যাকটিস করেন। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার কালারটা চেঞ্জ করে দিই। কালারটা দেখেন এখান থেকে কিন্তু চেঞ্জ করা যায়। ডাবল ক্লিক দিলাম, এখান থেকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করলাম, জুম করলাম, এটাতে একটু স্ট্রোক দিব। স্ট্রোকটা সাদা কালার দিব এখান থেকে। এই যে দেখেন, সাদা দিব না কালো দিই। স্ট্রোক দিছি। এবার এটাকে অলটা ধরে শিপ ধরবো, অলটা ধরে টান দেওয়ার পরে শিপ ধরবো, ধরে আমি, এই যে দেখেন আমার পিঙ্ক কালারের গাইডলাইন দেখাচ্ছে না কিছু, তার মানে ও বলতেছে যে আপনি চাইলে এখানে রাখতে পারেন, এটা অ্যালাইন হয়েছে, তাই না? পিঙ্ক কালারের যে গাইডগুলো আসে সেগুলো মূলত আমাদেরকে সাজেস্ট করে আপনি চাইলে এখানে রাখতে পারেন, এখানে এখন অ্যালাইন হয়েছে, আপনি চাইলে এখানে রাখতে পারেন। আমি রেখে দিলাম। আবার এটাকে আবার হচ্ছে কপি নিচ্ছি, অলটা ধরে শিপ ধরলাম, উপরে গেলাম, এই যে ছেড়ে দিলাম। এইবার ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। এই ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই পয়েন্ট দুটাকে সিলেক্ট করলাম। কিভাবে? এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। আমার ড্র্যাগের মধ্যে জয়টা পয়েন্ট থাকবে তাইলে সিলেকশন হবে। যদি আমি এইটা দিই তাহলে একটা সিলেকশন হবে, যদি সিঙ্গেল ক্লিক করি তাও একটা সিলেকশন হবে। আর একটা সিলেকশন করতে গেলে আমার শিপ ধরতে হবে, ধরে এভাবে সিলেকশন করতে হবে। তাহলে এটা একটু বেশি কষ্ট। তাহলে আমি যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে দুইটা পয়েন্ট একসাথে সিলেক্ট হয়ে গেল, সহজ না? আচ্ছা, সিলেকশন করলাম, করে এই লাইনটাকে ধরে এই নিচে নামাই দিলাম। এবার এইটাকে এভাবে সিলেকশন করে, বক্সের মতো হয়ে গেল না? এখন কথা হচ্ছে বক্সের মতো তো, ও এখানে মেসিং হয়নি, দাঁড়ান আর একবার। দেখা যাচ্ছে না, না? আচ্ছা, এবার মনে হয়েছে, ধরেন হয়েছে। এখন এখন বাড়তি হয়ে গেছে না? এটা কিসের প্রভাবে হচ্ছে বলেন তো, কেন হচ্ছে এটা এরকম? স্ট্রোকটার জন্য। ফিলে সমস্যা নেই, সমস্যা হচ্ছে স্ট্রোকে। আমরা যদি ফিলটা অফ করে দিই, আমরা যদি স্ট্রোকটা অফ করে দিই, দেখেন মিলে গেছে না? বাট সমস্যা করতেছে কি? স্ট্রোক। আচ্ছা, আমরা একটা কাজ করি তাহলে। স্ট্রোকটা যখন বাইরে গেছে, আমার স্ট্রোকটা, এখন স্ট্রোক নিয়ে কথা বলতে গেলে স্ট্রোক চলে আসবে আবার। স্ট্রোক নিয়ে কিন্তু অনেক কিছু আছে স্ট্রোক প্যানেলের উপরে। যেহেতু সমস্যাটা স্ট্রোকে, আমরা এবার কি করব, যেহেতু সমস্যাটা স্ট্রোকে, আমরা সবগুলো সিলেক্ট করলাম, করে
চলে যাব এই কন্ট্রোল প্যানেলের স্টক প্যানেলে চলে আসলাম। এই যে প্যানেলটা ওপেন হলো না, এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আমরা মাথাগুলো রাউন্ড করতে পারবো। দেখেন এই রাউন্ড কর্নারগুলো রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দিলে এটা মিলে গেল না? মিলে গেছে। এখন আপনি যদি বলেন যে না স্যার আমার তো কর্নার অমনি রাখবে, তাহলে এবার আর একটা কাজ করা যেতে পারে। কর্নারগুলো আমরা ওই রকমই চোখাই রাখি। এই যে নিচে দেখেন একটা অপশন আছে অ্যালাইন স্টক, নিচের তিনটা অপশন আছে অ্যালাইন স্টক। এইখানে প্রথম যেটা অ্যালাইন আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে অ্যালাইন স্টক টু সেন্টার। তার মানে সেন্টার লাইন থেকে দুই পাশে স্টকটা বড় হচ্ছে, বাইরের দিকেও বড় হচ্ছে, ভেতরের দিকেও বড় হচ্ছে। আবার আমি যখন এইটাতে দিব, এটা হচ্ছে অ্যালাইন স্টক টু ইনসাইড, এটাতে যখন দিব তখন কি হচ্ছে, স্ট্রোকটা এবার বাইরের দিকে বড় হচ্ছে না, ভিতরের দিকে বড় হচ্ছে। তখন দেখেন অ্যালাইনটা কিন্তু শেপ বরাবর ঠিকই আছে, বাট স্ট্রোকটা কোন দিকে গেছে, ভিতরের দিকে গেছে, তাই না? এবার কিন্তু সমান হয়ে গেছে। দেখেন সমস্যা আছে এবার? সমস্যা নাই। আমরা চাইলে এভাবেও এভাবেও আমরা স্ট্রোকটা দিতে পারি, বাট ভিতরে ডাবল হওয়ার কারণে এটাতেও স্ট্রোক এটাতেও স্ট্রোক, ডাবল হওয়ার কারণে স্ট্রোকটা ভিতরের দিকে মোটা হয়ে যাচ্ছে, তাই না? আর এদিকে বাইরের দিক থেকে কিন্তু সিঙ্গেল আছে, আর এইটা ডাবল হওয়ার কারণে মোটা হচ্ছে। এই সমস্যাটা কিন্তু ফেস করতে হবে। এটার উপায় নেই আর কোনো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা তো হতেই পারে এরকম, তাই না? সমস্যা নেই। তাহলে এটা গেল। এইবার আমরা তাহলে এটাকে ইনসাইড করে দিছি, পারবো না আমরা ডিরেকশন চেঞ্জ করতে স্ট্রোকের? একটা হচ্ছে সেন্টার থেকে দুই পাশে যাবে, একটা হচ্ছে সেন্টার থেকে ভেতরের দিকে যাবে, আর পরে আরেকটা যেটা আছে সেটা সেন্টার থেকে বাইরের দিকে যাবে, ভেতরের দিকে বড় হবে না। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে স্ট্রোক রিলেটেড যত ধরনের ইডিট আছে আমরা কোথায় পাবো? এই স্ট্রোক প্যানেলে পাবো, তাই না? এই স্ট্রোক প্যানেলে পাবো। এটার উপর আরো অনেক কিছু আছে, আমরা আরো অনেক কিছু যখন কাজ করতে গিয়ে আমরা আরো অনেক কিছু ফেস করবো, আরো অনেক কিছু পাবো। আচ্ছা, তাহলে এইটা গেল। এখন এই যে বক্সটা বানাইলাম, এই বক্সটাকে আরেকটা কপি করার পরে এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের পয়েন্টগুলো সবগুলো সিলেক্ট করব। নিচের সব পয়েন্ট সিলেক্ট করলাম, করে এটাকে এই যে উপরে তুলবো। এখন উপরে তোলার সময় যে ঢুলতেছে না, আমরা শিপ ধরবো, তাইলে আর সোজা উঠবে। এই যে বক্সের ঢাকনা হয়ে গেল না? এবার এইটাকে, আচ্ছা এটাকে গ্রুপ, এখানে তিনটা পার্ট আছে না, এই তিনটা পার্টকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দিতে পারি, অথবা অবজেক্ট থেকেও আমরা গ্রুপ করে দিতে পারি। ঠিক আছে, বিভিন্নভাবে গ্রুপ করতে পারি। কিবোর্ড শর্টকাটটাই সহজ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। ওকে, তাহলে কি হবে, এই বক্সটা আর ভেঙে এলোমেলো হবে না। ঠিক একইভাবে এটাকেও আমরা কি করতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। করলাম। এবার এটাকে ঠিক ওর উপরে রাখবো, বরাবর রাখছি। এবার হালকা একটু শিফট এবং অল্টা, আমরা যদি শুধু শিফট ধরি, যেদিকে টানবো সেদিকে বড় হবে, উপর দিকে হবে না। আর যদি শিফট অল্টা দুইটাই ধরি, সব দিকে সমানভাবে বড় হবে। তাহলে বক্সটা এবার পরিপূর্ণ হইলো না? বক্সের ঢাকনাও হইলো। হ্যাঁ, শিফট অল্টা ধরে ছোট বড় করব। শিফট অল্টা ধরে বড় করলে হয় কি, সমানভাবে ছোট বড় হয়, এই যে চারদিকে। আর শুধু শিফট ধরে বড় করলে যেদিকে টানবেন সেদিকে বড় হবে, বাট সমানভাবেই বড় হবে। বুঝছি বিষয়টা? শিফট অল্টা ধরলে সব দিকে, আর শুধু শিফট ধরলে যেদিকে টানবেন সেদিকে, উপরে টানবেন উপরের দিকে বড় হবে। এই যে ক্লিয়ার? আচ্ছা, এটা বানাবেন। আর একটা জিনিস বানাবেন। এখন কটা বাজে? 12টা 12। একটা ইলিপস নিলাম, একটু ডিম্বাকৃতি করলাম। হ্যাঁ, কালারটা সাদা করে দিলাম, স্ট্রোকটা অফ করে দিলাম। এবার এইটা আরেকটু পারফেক্ট শেপ আনার জন্য এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট আর হচ্ছে শিপ ধরে এই পয়েন্ট সিলেক্ট করলাম। এবার অ্যারো দিয়ে নিচে নামবো। এবার ডিমের শেপটা আরেকটু পারফেক্ট হলো না? হ্যাঁ, একটু মোটা একটু চিকন থাকে না, এরকম থাকে। আবার সব ডিমে যে থাকে তা না, আমি দেখছি অনেক হাঁসের ডিম দেখি সব সমান থাকে, থাকে না? আবার একটু মোটা চিকনও থাকে, মানে হয় এরকম আর কি। আবার আমি আগে জানতাম যে হাঁসের ডিম মনে হয় ওই সাদাই হয়, পরে দেখি কি অন্যান্য কালারও হয় হাঁসের ডিম। অনেক কালারের বলতে